এই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার শোনা গেলে ভালো, আলহামদুলিল্লাহ। হুম। দেখি একজন একটু কথা বলেন তো, এই যে এটা এটা হৃদয় কথা বলেন, হৃদয় কথা বলেন, দেখি শোনা যায় কিনা। তাল চিহ্ন কাটেন, হৃদয়। সালাম আলাইকুম স্যার, কথা ক্লিয়ার স্যার, লাউড এন্ড ক্লিয়ার। ক্লিয়ার হাসানি কেন? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, হ্যাঁ হৃদয়? হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা স্যার, ঠিক ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ। ভেরি গুড। আমরা ইনশাল্লাহ প্রচুর পড়তে হবে, ঠিক আছে কিনা? এই মুহূর্তে আসলে কোনো স্যাক্রিফাইস ছাড় দেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কারণ আমি নিজেই তো যুদ্ধক্ষেত্রে, কথা বুঝছেন? সেনাপতি দোয়া যদি রইল স্যার, যুদ্ধক্ষেত্রে থাকে দোয়া রইল তাহলে স্যার, আর আমি তার থেকে দোয়া মানে করি। সৈনিকরা কই থাকবে নাকি? প্রচুর পড়তে হবে, এই মুহূর্তে কোনো ফাঁকি দেওয়া যাবে না, প্রিয় বন্ধুরা। আপনাদের কল্যাণার্থে আজকে আমি বিএল দাস স্যার, বিএল দাস স্যারের নাম আপনারা শুনছেন হয়তো। বিএল দাস স্যারের একটা গাইড আছে, পুলিশ পদোন্নতি গাইড। স্যারের গাইডটা অনেক ভালো। আমরা এই গাইড থেকে আমরা আজকে সাক্ষ্য আইনের প্রশ্নগুলো সব দেখবো। সব প্রশ্নই কিন্তু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ পারেন, এটা আমার বিশ্বাস। বাট যেগুলো একটু আনকমন বা একটু ইয়া মনে হয়, এটা হিজিবিজি মনে হয়, আমি সেগুলো বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনারা খালি শুনবেন, ইনশাল্লাহ এগুলো সব আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আমরা আজকে রাখাল চন্দ্র স্যারের গাইড শেষ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আমরা এখন সরি, হ্যাঁ, এখন আজকে আমরা দেখবো বিএল দাস স্যারের গাইড। বিএল দাস স্যারের গাইডে আমাদের যে ইয়া আছে, সাক্ষ্য আইনের যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, সাক্ষ্য আইনে বলতেছে যে সাক্ষ্য আইন বলতে বিতর্কিত, সাক্ষ্য আইন বলতে কি বোঝায়, উহা কত প্রকার, সাক্ষ্য বলতে কি বোঝায়, উহা কত প্রকার, কি কি। এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা এটা সবার গাইডে আছে এবং সবসময় পরীক্ষায় এটা আসে। সাক্ষ্য বলতে সাধারণত কোনো বিবৃতি, বস্তু বা দলিল সমূহকে বোঝায়, যার সাহায্যে আদালতে কি করা যায়, কোনো সাক্ষ্য মানে দেয়া হয়ে থাকে। আহ সাক্ষ্য আছে দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য আর একটা হচ্ছে দলিল সাক্ষ্য, দলিলি সাক্ষ্য। এছাড়াও 2022 সালের সংশোধনে ডিজিটাল রেকর্ড ফরেনসিক সাক্ষ্য, হ্যাঁ, নামে আরো একটি সাক্ষ্যের নামকরণ করা হয়েছে বা উদ্ভব করা হয়েছে, বা আর এক নতুন সাক্ষ্য আনা হয়েছে। এভাবে লিখবেন: সাক্ষ্য 59, 60, 3, হ্যাঁ, 61, 62, 63, 64 লিখতেই থাকবেন। আচ্ছা, মৌখিক সাক্ষ্য কি? মৌখিক সাক্ষ্য হচ্ছে আপনার মৌখিক ভাবে আদালতে উপস্থিত হয়ে যে সাক্ষ্য প্রদান করা হয়, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার মৌখিক সাক্ষ্য, ঠিক আছে কিনা? আর তবে একজন বোবা ব্যক্তি আদালতে যদি লিখিতভাবে কোনো সাক্ষ্য দেয়, সেটাও কিন্তু মৌখিক সাক্ষ্য। আর দলিলি সাক্ষ্য কি? কোনো দলিল উপস্থাপন করে যে সাক্ষ্য প্রদান করা হয়, সেটা আছে দলিলি সাক্ষ্য। দলিলি সাক্ষ্য সাক্ষ্য আইনের 3 ধারা, এরপর আছে আপনার 61 ধারা, হ্যাঁ। আর এরপর আছে আরো আছে দলিল সাক্ষ্য বা দুই প্রকার, একটা আছে প্রাথমিক, একটা আছে মাধ্যমিক। মূল দলিল সরাসরি আদালতে উপস্থাপন করলে প্রাথমিক সাক্ষ্য, আর মূল দলিলের পরিবর্তে ফটোকপি বা নকল উপস্থাপন করলে সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এই হলো মূল কথা, পারবেন এগুলো। আর আমার বিশ্বাস এগুলো আপনাদের সব মুখস্থ ইনশাল্লাহ, হ্যাঁ। আহ, সাক্ষ্য আইন সংশোধনী লিখতে হবে কিনা? লিখতে হবে না, শুধু সাক্ষ্য আইনের যে ধারাগুলো সংশোধন হয়েছে ওই ধারাগুলো লিখবেন, এছাড়া অন্য কোনো লেখার দরকার নাই। সাক্ষ্য আইন ওই যে সংশোধন হয়েছে আপনার ওই 22 ক সংশোধন হয়েছে, এরপরে ওই যে 165 ক খ সংশোধন হয়েছে, 45 ক সংশোধন হয়েছে, হ্যাঁ, 47 ক সংশোধন হয়েছে। ওই ওই ধারাগুলো লিখতে গেলে আপনি সাল লেখেন, সমস্যা নাই। আর না পারেন না লেখেন, তাও সমস্যা নাই। সাক্ষ্য আইনের মূল বিষয় কি?
বিরুদ্ধ পক্ষের সাক্ষীদের জেরা করিবার কি কি উদ্দেশ্য থাকে। এখানে বলতেছে সাক্ষ্য আইনের মূল বিষয় হচ্ছে দুইটি: কিভাবে আদালতে প্রমাণ করতে হবে এবং কি বিষয়গুলো প্রমাণ করতে হবে, ঠিক আছে কিনা। আর সাক্ষ্য আইনে জেরা করার উদ্দেশ্য কি? তাদের বিবৃতি সাক্ষ্যগত মূল্য কতটুকু নির্ধারণ করা, ঘটনা পর্যবেক্ষণ তাদের কতটুকু মনোযোগ ছিল, তাদের স্মরণ শক্তি যাচাই করা, তাদের সত্যতা যাচাই করা। কয় ধারায় বলছে? এটা সাক্ষ্য আইনের 146 ধারায় আপনাকে কথা বলছে। অপরাধীর সহযোগী কি সাক্ষ্যদানের যোগ্য? হ্যাঁ, অপরাধীর সহযোগী সাক্ষ্যদানের যোগ্য। কয় ধারা? সাক্ষ্য আইনের 133 ধারা, সাক্ষ্য আইনের 30 ধারা। এছাড়া সাক্ষ্য আইনের 114 খতে আপনাকে বলতেছে দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য। হ্যাঁ, এটা আছে আদালতের অনুমান। হ্যাঁ, তাহলে আছে 30, 133 এবং হচ্ছে 114 খ, এই তিনটা দ্বারা গুরুত্ব আছে। আচ্ছা, অল্প বয়স্ক অতিবৃদ্ধ লোক কি সাক্ষ্য দিতে পারে? আলোচনা করো। হ্যাঁ, অল্প বয়স্ক অতিবৃদ্ধ লোক পৃথিবীর সব লোকই সাক্ষ্য দিতে পারে। কয় দ্বারা? এটা সাক্ষ্য আইনের 118 দ্বারা। বয়স সাধারণত সাক্ষীর জন্য কোনো বাধা না। হ্যাঁ, যে ব্যক্তি আদালতের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর বুঝতে পারবে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে সেই ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবেই গণ্য হবে। কত? 118। আসামির অজুহাত কি? আ- অজুহাত আদালতে গ্রহণযোগ্য হতে হলে কি কি বিষয় বিবেচনা আনতে হবে? ভালো প্রশ্ন। আচ্ছা, আসামির অজুহাত হচ্ছে আপনার যে আসামি মানে আসামি মামলায় বর্ণিত ঘটনার দিন তারিখ সময় অন্যত্র অবস্থান করেছিল, এই মর্মে নিজেকে নির্দোষ উপস্থাপন করার জন্য যে যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করে তাকেই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার আসামির অজুহাত বলা হয়ে থাকে। আসামির অজুহাত দুইটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আসামির অজুহাত বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সেটা প্রাসঙ্গিক। আসামির অজুহাত যদি বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিশে তাদের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন তা প্রাসঙ্গিক। ধারা কি? ধারা হচ্ছে 11। আর আসামির অজুহাত গ্রহণযোগ্য হতে গেলে বা বিশ্বাসযোগ্য হতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? 1 নম্বরে সেটা হচ্ছে আসামির অবস্থান ও অবস্থান কাল, তারপরে অপরাধ সংগঠনের সময় প্রকৃতপক্ষে সে কোথায় ছিল, তার অবস্থানের স্থান থেকে অপরাধের স্থানে উপস্থিত হওয়া সম্ভব কিনা, কথিত আসামির অবস্থান স্বাভাবিক কারণে হয়েছিল কিনা, কোনো পারিপার্শ্বিক সাক্ষ্য আছে কিনা অজুহাতকে সমর্থন করে, বিলম্ব অজুহাত কিনা, অর্থাৎ সে যে অজুহাতটা দেখাইছে এই অজুহাতটা বিলম্ব কিনা। হ্যাঁ, এই এই বিষয়গুলো হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে। এরপরে বলতেছে যে ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? হ্যাঁ, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে। আবার যেন নিহত লেখেন না, নিহত মানে মরি গেছে, আর নিহিত মানে ভিতরে লুকায়িত আছে। ওই যে আছে না চিপস, চিপ মানে কি প্রধান, আর এক চিপ মানে পটেটো। আর নিহিত মানে ভিতরে লুকায়িত, আর নিহত মানে মরে গেছে। এখন বানান ওইভাবেই লেখেন, কিন্তু আবার পরীক্ষার হলে কথা বুঝছেন নি, উল্টো পাল্টা লেখে আবার যেন বিপদে পড়েন না। তাহলে যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলা হয়। ইঙ্গিতবাহী প্রশ্ন ইংরেজি হচ্ছে লিডিং কোশ্চেন। জবানবন্দি এবং জেরাতে জবানবন্দি পুনর্জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, তবে আদালত অনুমতি দিলে করা যায়। নিম্নলিখিত বিষয়ে করা যায়, অবিসংবাদিত বিষয়ে করা যায়, ভূমিকা বিষয় বিষয় বিষয়ে করা যায়, যে বিষয় পূর্বে যথেষ্ট স্বীকৃত হয়েছে এমন বিষয়ে করা যায়। আর মনে রাখবেন, জিরাতে সবসময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, জিরাতে সবসময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। ভাই শোনেন, সত্যি বলতে যেটা পরীক্ষার আছে আর স্রেফ 1 মাস, স্রেফ হাতে মনে করেন এই সময় কিন্তু আর আসবে না। আপনি যদি এই 1 মাস একেবারে কঠোর মনে করেন জীবনে কিছুই পড়েননি, তারপরে আপনি বই নিয়ে একটু নড়াচড়া করেন, দেখবেন আপনার কিছু না কিছু ইমপ্রুভ হচ্ছে এবং পরীক্ষাটা ভালো হবে। সামনের বছর ইনশাল্লাহ পাশ করলেই ইনশাল্লাহ র্যাঙ্ক। ঠিক আছে, আপনার সিরিয়াল নিয়ে চিন্তা করার দরকার নাই। মোটামুটি আপনি আমার সাজেশন ভালো না লাগলে আরো অনলাইনে অনেক টিচার আছে, যে কোনো টিচারের সাজেশন পাওয়া আন্টুর ব্যাপার। আপনার ব্যাচমেট পড়ে, বন্ধু বান্ধবী পড়ে, সংগ্রহ করে পড়েন, কোনো সমস্যা নাই। কোনো কিন্তু এখন 24 ঘন্টার মধ্যে মনে করেন যে ডিউটির সময়ও পড়তে হবে এবং বাকি সময়গুলো শুধু পড়ার উপরই থাকতে হবে। ঠিক আছে, দেখবেন ইনশাল্লাহ কাম হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা বিএল দাস স্যারের বই পড়ছি, বিএল দাস স্যারের সাক্ষ্য আইনের প্রশ্নগুলো আমরা দেখছি। আগে আমরা ওই রাখালচন্দ্র স্যারের বই তো আমরা দেখছি, ওটা আমরা আবার দেখবো, সমস্যা নাই। আচ্ছা, তুমি বাড়ি যাইতেছিলে, ইয়া কি একটি ইঙ্গিতবাহী প্রশ্ন? এখানে প্রশ্নের সম্ভাব্য একটি উত্তর বাড়ি
নিহিত আছে, ব্যাখ্যা লেখো। তো এখানে বলতে সাধারণত বিরুদ্ধ পক্ষ আপত্তি করলে জবানবন্দি ও পুনর্জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন সাক্ষীকে করা যাবে না। তবে যেই সমস্ত বিষয় ভূমিকামূলক, সাধারণত অবিসংবিদিত, সেই বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তবে জেরাতে ইঙ্গিতবাহী প্রশ্নে বাধা নেই, বিরুদ্ধ পক্ষ হামেশাই এগুলো বেসিক্যালি করে থাকে। এরপরে বলতেছে যে উন্মাদ পাগল ব্যক্তি কি সাক্ষ্যদানের যোগ্য? হ্যাঁ, উন্মাদ পাগল ব্যক্তিও সাক্ষ্যদানের যোগ্য। কয় ধারা? উন্মাদ পাগল ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য আছে সাক্ষ্য আইনের 119 ধারা, ঠিক আছে কিনা? তো সে আদালতে উপস্থিত হয়ে ইশারা, ইঙ্গিত বা লিখিতভাবে কোনো সাক্ষ্য দিলে সেই সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। এরপরে এজাহার, ঘটনাস্থলে মানচিত্র, কেস ডায়েরি, এগুলো প্রাসঙ্গিক বর্ণনা করা। এর সহজ প্রশ্ন। এই সাক্ষ্য আইনের 9, 35, 74 এই সবগুলো আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এই যে ক্রাইম সিন বিশ্লেষণ বলতে কি বোঝায়? বস্তুগত সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ক্রাইম সিন বিশ্লেষণের গুরুত্ব লেখো। এই প্রশ্নটা মানে আসতেই পারে এবং একাধিকবার এই প্রশ্নটা কিন্তু করি। ক্রাইম সিন কি? ক্রাইম সিনটা হচ্ছে ঘটনাস্থলে প্রাপ্ত বস্তুগত সাক্ষ্য, যা অপরাধ সংগঠনে সহায়তা করছে, বা অপরাধ সংগঠনের স্থলে যে সকল আলামত গুলো পাওয়া যায়, এই আলামত গুলোই হচ্ছে আপনার ক্রাইম সিন। এবং অপরাধ প্রমাণের ক্ষেত্রে, আসামির শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে ক্রাইম সিনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। পাগল 118 দ্বারা। বুঝলাম না। হ্যাঁ, পাগল তো 118, ঠিকই তো বললাম। তো আমি কি বলছি? 119 বলি ফেলছি। আচ্ছা, 119 হচ্ছে শুধুমাত্র বোবা। 119 হচ্ছে শুধুমাত্র বোবা ব্যক্তি, ঠিক আছে কিনা? শুধুমাত্র বোবা ব্যক্তি হচ্ছে আপনার 119। হ্যাঁ, আর পাগল, উন্মাদ যারা আছে সবই কিন্তু 118। বয়স কম, বয়স বেশি, অতিবৃদ্ধ, হ্যাঁ, অল্প শিক্ষিত, চেহারা ভালো, চেহারা খারাপ, বডি নষ্ট, এই সবই 118। আর শুধুমাত্র বোবা, ডাম উইটনেস, DUMB, ডাম উইটনেস শব্দের অর্থ হচ্ছে বোবা সাক্ষী। আর এই বোবা সাক্ষীর গ্রহণযোগ্যতা সাক্ষ্য আইনের 119 দ্বারা। ক্লিয়ার? এরপরে হচ্ছে ক্রাইম সিন। তথ্য উদ্ঘাটনের মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিতকরণ, ক্রাইম সিন বিশ্লেষণ করা হয়। বস্তুগত সাক্ষ্য গ্রহণ, যে স্থানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে সেই স্থানে বস্তুগত সাক্ষ্য সমূহ হইল বস্তুগত সাক্ষ্য। ক্রাইম সিনের গুরুত্বপূর্ণ বিষয় হলো বস্তুগত সাক্ষ্য অথবা সংরক্ষণ করা। অপরাধ স্থলে অপরাধীদের বিশেষ কর্মকর্তা পৌঁছানোর পর ক্রাইম সিন বেসিক্যালি হচ্ছে আপনার সংরক্ষণ করা হয়ে থাকে। ক্রাইম সিন অপরাধ প্রমাণের করার ক্ষেত্রে বা অপরাধীকে শাস্তি আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। ক্রাইম সিনের ধারা দেবেন PRB 635, 638, PRB 297। এরপরে দেবেন হচ্ছে সাক্ষ্য আইনের 7, 9, 27, 45, 47, 7, 9, 27, 45, 47। ক্রাইম সিনে যে ধারা দেবেন, এই পারিপার্শ্বিক সাক্ষ্য আপনি সেম একই ধারা দেবেন। ক্রাইম সিন, পারিপার্শ্বিক সাক্ষ্য, সব সব কিছুতে আপনার একই ধারা দেবেন। বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? আচ্ছা, বোঝা গেলে ভালো। এরপর আছে ক্রাইম সিন আপনি কিভাবে সংরক্ষণ করবেন। শুনতে থাকেন, শুনলে আপনার মুখস্থ হতে সুবিধা হবে। ক্রাইম সিনে সকল সুপ্ত ছাপ, আঙ্গুলের ছাপ নিতে হবে, চারপাশে ঘিরতে হবে, কর্ডন কর্ডন করতে হবে। তারপর আছে ভিতরে যেন কোনো লোক প্রবেশ না করে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আছে DNA ক্রাইম সিন স্যাম্পল। এরপরে আছে কোন রাসায়নিক পদার্থ, চুল, সুতা, ফাইবার বা আঁশ, গাড়ির আঁশ, এগুলো সংরক্ষণ করতে হবে। হাতের ছাপ, পায়ের ছাপ, তালুর ছাপ নিতে হবে। কোনো বিস্ফোরক দ্রব্য, তারপর আছে বিস্ফোরকের আলামত, স্প্রিন্টার পাওয়া গেলে এগুলো হেফাজতে নিতে হবে। আগ্নেয়াস্ত্র, বারুদ, গোলা বারুদ, কার্তুজ, এগুলো আছে সংরক্ষণ করতে হবে। আর এইগুলো অবশ্যই বিশেষজ্ঞের নিকট আপনার মতামতের জন্য প্রেরণ করতে হবে, এবং বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই মামলা সংশ্লিষ্ট নতুন কোন তথ্য আলামত গুলো আমরা পেতে পারি। এটা PRB 297, সাক্ষ্য আইনের 9, 7, 27, 45 এবং 47। আচ্ছা, বস্তুগত সাক্ষ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের ক্ষেত্রে ফটোগ্রাফি। ফটোগ্রাফি মানে হচ্ছে আলোকচিত্র। হ্যাঁ, তো ক্রাইম সিনে এই উৎসুক জনতার ভিড়, এই ভিড়টা হচ্ছে করতে হবে, কি করতে হবে? আপনার ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে। এবং ক্রাইম সিন সার্বিক প্যানারভিউ ভিউ নিতে হবে। ভিকটিম, সন্দেহভাজন, সাক্ষী, জনসাধারণ এবং যানবাহনের ছবি তুলতে হবে। আলোকচিত্র তালিকা এবং ফটোলগ তৈরি করতে হবে। ভিডিও টেপ আলোকচিত্রের পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে। আইন, এই সবগুলো কিন্তু আইনে গ্রহণযোগ্য। অর্থাৎ সাক্ষ্য আইনের কত, ওই যে সরি, সাক্ষ্য আইনের 7 ধারায় গ্রহণযোগ্য। তারপর হচ্ছে আপনার এই দ্রুত বিচারের 14, মানব পাচারের 30, সাইবারের 43, মাদকের 56। এই সকল ধারাতে এই যে যে ঘটনাস্থলে যে আপনি ক্রাইম সিনের ছবি টবি তুলবেন, এগুলো আদালতে সব কিন্তু গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা? গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে কখন শ্রুত সাক্ষ্য? শ্রুত সাক্ষ্য, নর্মালি শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক না। ক্লিয়ার?
শ্রুত সাক্ষ্য সাধারণত আদালতে প্রাসঙ্গিক না, তবে শ্রুত সাক্ষ্য কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক। শ্রুত সাক্ষ্য কোনটা? অর্থাৎ শ্রুত অপরের নিকট থেকে সাক্ষী কোনো কিছু শুনে যে সাক্ষ্য প্রদান করে তাকেই শ্রুত সাক্ষ্য বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? ধারা কি দেবেন? ধারা দেবেন 3 ধারা, সাক্ষ্য আইনের 59, 60 ধারা। শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য না, তবে নিম্নলিখিত ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। 1 নম্বরে, কোনো ঘটনার সাথে যদি অন্য একটি ঘটনা জড়িত থাকে, অর্থাৎ সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। তারপরে তারপর ধর্ষণের আত্মচিৎকারের ক্ষেত্রে শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 6 ধারা। এরপরে লাগবেন কোন ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ হিসেবে শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 8 ধারা। এরপরে লাগবেন কোন ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 9 ধারা। কোন ঘটনার স্বীকৃত বিষয় হিসেবে শ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক, 17 থেকে 23 ধারা। তারপরে লাগবেন স্বীকারোক্তি শ্রুত সাক্ষ্য হলেও সেটা আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা। এরপরে মৃত্যুকালীন জবানবন্দি শ্রুত সাক্ষ্য হলেও আদালতে প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 32, 33 ধারা। এইভাবে লিখে দেবেন, লেখলেই আসতে হবে। বস্তুগত সাক্ষ্য কি? বস্তুগত সাক্ষ্য পারিপার্শ্বিক সাক্ষ্য বা ঘটনাস্থলের আলামতগত সাক্ষ্য, একই কথা। অর্থাৎ একটা অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধের ঘটনাস্থলে যে সকল বস্তুগুলো থাকে বা যে সকল আলামতগুলো পাওয়া যায়, এই সকল সাক্ষ্যগুলো আদালতে প্রাসঙ্গিক এবং এই সাক্ষ্যকেই বস্তুগত সাক্ষ্য বলা হয়। ধারা কি দেবেন? 7 ধারা, তারপরে 9 ধারা, 27 ধারা, 45 ধারা, 47 ধারা। এই সকল ধারায় আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য করা হয়েছে। এই কিছু কিছু লোক এই যে মোড়ামুড়ি, সবাই কিন্তু দেখা যায় সবাই মোড়ামুড়ি করতেছে না কি ভাই? প্রচুর পড়তে হবে, এই মুহূর্তে পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। আর আমি একটা কথা বলছিলাম, এই বাকি 1-1.5 মাস, 1.5 মাস তো নাই, 1 মাস সহকর্মীদের সাথে কথা কম বলবেন, কথা বলবেনই না। ঠিক আছে? কিছু দুষ্টু লোক আছে, আপনার মেজাজ খারাপ করবে, মন খারাপ করবে, আপনার সাথে অযথা ঝগড়া বাঁধাবে, তাহলে আপনার পড়াশোনার ক্ষতি হবে। এই জন্য সবসময় চুপ থাকবেন। কেউ শালা কলি তারে দুলোবাই কই চলে আসবেন, ড্যাডি চলে আসবেন। যেখানে দেখবেন বেশি আড্ডা হচ্ছে, ক্রাম খেলতেছে, ওই যে ব্যাটসম্যান বন্ধু বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছে, তাদের সঙ্গ পরিত্যাগ করবেন। একটা সময় মনে হবে যে এই ব্যাটসম্যানদের সাথে ঘুরছি, হোন্ডা নিয়ে আড্ডা দিছি, চা খাইছি, এগুলো জীবনে কোনো কাজে আসতেছে না। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই 1 মাস আমরা কারোর সাথে কোনো কথা বলবো, জোরে বলেন কি না? আমরা কারোর সাথে কোনো কথা বলবো না। যে দায়িত্ব আছে শুধু দায়িত্বটুকু পালন করবো আমরা, ঠিক আছে? সরকারের যে কাজ, সে কাজটুকু পালন করব। ধন্যবাদ। আর শুধু মনে মনে ঘুমেতে ওঠার সময় একটা রিভিশন দেবো, ঘুমানোর আগে চোখ বন্ধ করে একটা রিভিশন দেবো, শুধু পড়ার উপরই থাকবো। যখন বাইরে যাবো মোবাইলের অ্যাপসটা বাড়ি করে দেখে দেখবো যে এই ধারায় কি আছে। এভাবে আমরা এই 1টা মাস একটু কঠোর পরিশ্রম করবো ইনশাল্লাহ। আমার নির্দেশনা আসছে 24 ঘন্টায় পড়তে হবে, 1 ঘন্টা, এই 1 মাসে পুরো 24 ঘন্টায় পড়তে হবে। দেখবেন যে একেবারে দুর্বল স্টুডেন্ট, তারও কিছু উন্নতি হয়ে গেছে, পরীক্ষা সেও ইনশাল্লাহ ভালো করতে পারবে। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আছে, কখন পুলিশ আহ, পুলিশ অফিসার ডাকাতির অভিযোগে খকে গ্রেপ্তার করে হেফাজতে রাখায় প্রতিশ্রুতি দেয় যে ঘটনার কথা খোলাখুলি গোপন বললে সে গোপন রাখবে। গোপনীয়তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করে খ স্বীকারোক্তি দেয় ম্যাজিস্ট্রেটের নিকট। এই স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক হবে কিনা? এই যে আমরা জানি যে আহ, অপরাধে অভিযুক্ত কোনো আসামি যখন জুডিশিয়াল কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তি দেয়, সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য, সাক্ষ্য আইনের 24 ধারা। প্রশ্নের আলোকে গোপনীয়তার প্রতিশ্রুতিতে কোনো স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক নয়, মানে অবশ্যই প্রাসঙ্গিক হবে। কয় ধারা? সাক্ষ্য আইনের 29 ধারা। পরবর্তী প্রশ্ন, যে কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য লেখো। এই শোনেন, যে কোনো জিনিসের সাক্ষ্যগত মূল্য যখন পদোন্নতি পরীক্ষায় আসবে, তখন আমরা ওই জিনিসের সংজ্ঞাটা আগে আমরা দেব। সংজ্ঞা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এটা সাক্ষ্য আইনের 9, 35, 74 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক। কি লাগবো? 9, 35, 74 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি হচ্ছে আপনার গণ্য হবে। আচ্ছা, পরবর্তী পরবর্তী অংশে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেমন জব্দ তালিকার সাক্ষ্যগত মূল্য, শ্রুতাল রিপোর্টের সাক্ষ্যগত মূল্য, হ্যাঁ। এবার আছে আপনার কেস ডায়েরি সাক্ষ্যগত মূল্য। পৃথিবীতে যত সাক্ষ্যগত মূল্য আছে সব সাক্ষ্যগত মূল্যকে আমরা কি করব? প্রথমে সংজ্ঞাটা লাগবো, এটা হলো মানে কমন বিষয়। প্রথমে সংজ্ঞাটা লাগবো, পরে 9, 35, 74 আদালতে প্রাসঙ্গিক লাগবো। তবে ওই যে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে একটু পার্থক্য আছে, 32-এর একই কেবলমাত্র এটা গ্রহণযোগ্য, অন্য ক্ষেত্রে গ্রহণযোগ্য না। আর 1 শতাংশতে সমর্থন করে, 45-এ বৈপরীত্য প্রদর্শন করে। আর ওই যে কেস ডায়েরির ক্ষেত্রে 100%, এই কথা শোনে না, কেস ডায়েরির ক্ষেত্রে 100% আপনাকে সাক্ষ্য আইনের ওই 159, 60, 61 আপনাকে লেখা লাগবে। আমি কি বোঝাতে পারছি?
এই একটু ব্যতিক্রম। আর পৃথিবীতে যত সাক্ষ্যগত মূল্য আছে সব সাক্ষ্যগত মূল্য 9, 35, 74। ক্লিয়ার? আর একটা, যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যগত মূল্য সেটাও 9, 35, 74। তবে এই ক্ষেত্রে আপনাকে 80 ধারা দিতে হবে। কেননা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি ম্যাজিস্ট্রেট রেকর্ড করে, 80 ধারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিশুদ্ধ দলিল হিসেবে গণ্য হবে, আদালতের গ্রহণযোগ্যতা আছে। বুঝতেছেন? এই কথা কয় না, বুঝতেছেন? আচ্ছা, ভালো। তারপর না বুঝলে সমস্যা নাই, আমি বললাম আর কি। হ্যাঁ, না বুঝলে সমস্যা নাই মানে তখন আপনি কবেন যে তাহলে আপনার কাছে পড়ি কে, আপনার না বুঝতে দিলে আপনি আবার বলবেন নাকি? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। কোন আরেকটা জিনিস বলি, যে যে কোনো জিনিসের আইনগত ভিত্তি, এটাও মানে একবারে ওই সেই কুমিরের ল্যাজ কাটা গল্পের মতো, একটা প্যারাগ্রাফ বললে 100টা প্যারাগ্রাফ লেখার মতো অবস্থা। যে কোনো জিনিসের আইনগত ভিত্তি যখন আপনি লিখবেন, ওই জিনিসটার সংজ্ঞা লিখবেন, এবং ওই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ওই ধারাগুলো লিখে দিলি, ওইটা হচ্ছে ওইটার আইনগত ভিত্তি। এটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন এজাহারের আইনগত ভিত্তি কি? তখন 154, 243, তাই না? এটাই হচ্ছে বেসিক আইনগত ভিত্তি। তারপরে 9 ধারা, এটা ব্যাখ্যা বিশ্লেষণে প্রাসঙ্গিক। 74 ধারা সরকারি দলিল। সাক্ষ্য আইনের 35 ধারা সরকারি কর্মচারী এটা লিপিবদ্ধ করে। হ্যাঁ, এইগুলো হচ্ছে এটার আইনগত ভিত্তি। জব্দ তালিকার আইনগত ভিত্তি কি? প্রথম জব্দ তালিকার সংখ্যা 103-2, 280 মারবেন, এটাই এটার আইনগত ভিত্তি। এবং এছাড়া সাক্ষ্য 9, 35, 74 এটা আদালতে প্রাসঙ্গিক, এটাও এটার আইনগত ভিত্তি। গ্রেপ্তারের আইনগত ভিত্তি কি? 46-এর সংজ্ঞাটা মারি দেবেন। সাক্ষ্য সাক্ষ্য আইনের এই গ্রেপ্তারের আইনগত ভিত্তি আছে, এটাই আইনগত ভিত্তি। 47, 48, 49 ধারায় গ্রেপ্তার এভাবে করা হয়, এটাও এর আইনগত ভিত্তি। তাছাড়া হচ্ছে গ্রেপ্তার সংশ্লিষ্ট এখন মেমোরান্ডাম তৈরি করে, মেমোরান্ডাম তৈরি নির্দেশ দিয়েছেন আদালত, আইন করছে, তাহলে এই মেমোরান্ডাম সাক্ষ্য আইনের 9, 35, 74 আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এ বানায় সানায় লাগবেন। মানে আমি যেটা করতে চাচ্ছি, যে যখন গ্রেপ্তারের আইনগত ভিত্তি আপনার পরীক্ষায় আসবে, তখন ওই জিনিসটার সংজ্ঞাটা আগে লিখেই ওটাই ওর আইনগত ভিত্তি। এবং ওই যে সকল জিনিসের উপর ওই জিনিসটা প্রতিষ্ঠিত, ওই জিনিসটা মানে গড়ে উঠছে, ওই ধারাগুলোই ওটার আইনগত ভিত্তি। মেমোরান্ডাম মানে বোঝেন নাই গরিব ছাত্র? মেমোরান্ডাম মানে হচ্ছে আপনার এই যে এক কথা স্মারকলিপির মতো, মানে মানে কিভাবে কে কখন কিভাবে কোথায় কি অবস্থায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে, তার একটা সারণী তৈরি করা, সারণী সারণী তৈরি করা, এটা হচ্ছে মেমোরান্ডাম। এই যে একজন কইছে 445-এ ফাইনাল মেমো, তুমি 45 মিনিট দাঁড়াইতে হয় আজকে। 445 ফাইনাল, এই এই মেমোরান্ডাম আর এটা ফাইনাল মধ্যে এক জিনিস না। ওই ফাইনাল মেমো হচ্ছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর কোন আসামির কি সাজা হয়েছে, কোন আসামি খালাস পেয়েছে, অর্থাৎ মামলার চূড়ান্ত ফলাফল কোর্ট থেকে থানাকে অবগত করে যে পত্র ইস্যু করা হয় তাকে ফাইনাল মেমো বলা হয়। কত? পেয়ারবি 445। ফাইনাল মেমো মেমো পাওয়ার পরে থানার জিডিতে নোট দিতে হবে, তারপরে খতিয়ান রেজিস্টারে নোট দিতে হবে, কোন আসামির বিরুদ্ধে পিআরটি 565 খোলা হবে কিনা এসপির নির্দেশ নিতে হবে, তারপরে যে সকল আসামির সাজা হয়েছে, কেন সাজা হয়নি সেগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপরে হচ্ছে, বুঝতেছেন কথা? এরপরে হচ্ছে আপনার ফাইনাল ফাইনাল মেমো পাওয়ার পরে হচ্ছে আপনার ভিসিএনবি তে হচ্ছে আপনাকে নোট দিতে হবে, আসামির দণ্ড অংশ হচ্ছে আপনাকে আপনাকে নোট দিতে হবে। হ্যাঁ, সর্বোপরি হচ্ছে ফাইনাল মেমো পাওয়ার পরে অভিযোগপত্র, তারপরে কেস ডায়েরি, ফাইনাল মেমো একসাথে ফাইল করে আপনার খতিয়ান রেজিস্টারের সাথে আপনাকে সংযুক্ত করে হচ্ছে আপনাকে রাখতে হবে। এটা হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। দ্বারা কি? দ্বারা একটাই দ্বারা পিআরবি 445। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, ভালো। পরবর্তী প্রশ্ন, এরপরে বলতেছে যে কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বিচারকালে গ্রহণযোগ্য। তাহলে মাধ্যমিক সাক্ষ্য বিচারকালে গ্রহণযোগ্য, ভালো প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য বিচারকালে গ্রহণযোগ্য? তাহলে এই প্রশ্নটা যদি পদোন্নতি পরীক্ষায় আসে, তাহলে আমরা কি লিখবো? মাধ্যমিক সাক্ষ্য বিচারকালে গ্রহণযোগ্য আছে সাক্ষ্য আইনের ওই যে না, 63 ধারা তো দেবই, আর 65 ধারাটাও আমাদেরকে দিতে হবে, এটা গ্রহণযোগ্য, ঠিক আছে কিনা? আর আহ, তৃতীয় শ্রেণীর তৃতীয় ব্যক্তির সাক্ষ্য অভিমত কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? তৃতীয় শ্রেণীর সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হচ্ছে আপনার এই 45 থেকে 51 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। আচ্ছা, এরপরে এরপরে বলা হচ্ছে যে হস্তাক্ষর সম্পর্কে অভিমতের প্রাসঙ্গিকতা। হস্তাক্ষর সম্পর্কে অভিমত সাক্ষ্য আইনের 47 ধারায় এটা প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই প্রচলিত অধিকার প্রথার অস্তিত্ব মতবাদ 48। এরপরে প্রচলিত রীতিনীতি মতবাদ এটা হচ্ছে 49। তারপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্কের অভিমত হচ্ছে 50। মতামতের হেতু হচ্ছে আপনার 51 ধারা, এটা আদালতে প্রাসঙ্গিক। আচ্ছা, এরপরে বলা হচ্ছে
যে কখন জনশ্রুতিমূলক সাক্ষ্য আদালতে, এই জনশ্রুতিমূলক সাক্ষ্য যেটা তো আমরা আগেই বললাম যে মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে নিখোঁজ হয়ে গেছে এমন ক্ষেত্রে আহ, 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 জনশ্রুতিমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। ওই জনশ্রুতিমূলক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে আপনার ওই যে সাক্ষ্য আইনের ওই যে বাকি যে ধারাগুলো বললাম, যে সাক্ষ্য আইনের 6 ধারা, 8 ধারা, তারপরে 17 থেকে 23, 24 থেকে 30, 32 ধারা, হ্যাঁ, এই সকল ধারাতে এই বিষয়গুলো আদালতে প্রাথমিক হিসেবে গণ্য হবে। এরপরে বলা আছে কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায় না। মানে কি? কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায় না অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই কোন ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে, এটা অর্থ হচ্ছে এইটা। তাহলে এটা প্রমাণ অপ্রাসঙ্গিক কোনটা বা প্রমাণ করা যায় না কোনটা? সাক্ষ্য আইনের 24 ধারা, ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে কোনো স্বীকারোক্তি আদায় হলে সেটা অপ্রাসঙ্গিক বা প্রমাণ করা যায় না বা অগ্রহণযোগ্য। 25 পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি প্রমাণ করা যায় না। 26 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি আদায় না হলে সেটা প্রমাণ করা যায় না। হ্যাঁ। এরপরে হচ্ছে 27 ধারায়, 27 ধারায় যদি আসামি স্বীকারোক্তি উপর ভিত্তি করে কোনো আলামত যদি উদ্ধার না হয় সেটা প্রমাণ করা যায় না। হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার 30 ধারায় একই আসামির একাধিক আসামির একত্রে বিচার করাকালে এক আসামি অপর আসামিকে দোষারোপ করে যদি স্বীকারোক্তি না দেয় তাহলে এই স্বীকারোক্তি আদালতে প্রমাণ করা যায় না। এই ধারাগুলো হচ্ছে প্রমাণ করা যায় না, এইটা হচ্ছে এটা। আচ্ছা, কোন ফরমে স্বীকারোক্তি রেকর্ড করতে হবে? এটা হচ্ছে হাইকোর্ট ফরম এম 84-তে, হাইকোর্ট ফরম এম 84-তে স্বীকারোক্তি আপনাকে রেকর্ড করতে হবে। কোন আইনে এক ব্যক্তির আচরণ অপর কোন অপরাধ সম্পর্কে গ্রহণযোগ্য সাক্ষ্য? কোন আইনে এক ব্যক্তির আচরণ কোন অপরাধ সম্পর্কে গ্রহণযোগ্য সাক্ষ্য? এটা হচ্ছে এই সাক্ষ্য আইনের 8 ধারায় যে ঘটনা ধারা এক ব্যক্তির মতলব বোঝা গেলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, ঠিক আছে কিনা? আর সাক্ষ্য আইনের 32-এর 1-এ মৃত্যুকালীন জবানবন্দি, সেটাও সাক্ষ্য আইনে আছে এটা গ্রহণ। তাহলে 8 এবং 32 ধারাতে এই অ্যান্সারটা আমরা এখানে করব, ঠিক আছে। আর কোন আইনের দ্বারা সপক্ষে সাক্ষীকে বিদ্রোহ ঘোষণা করা যায়? বৈরী সাক্ষী বলতে কি বোঝায়? বলতেছে কোন আইন দ্বারা সপক্ষে সাক্ষীকে বিদ্রোহ ঘোষণা করা যায় আর বৈরী সাক্ষী বলতে কি বোঝায়? এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে সাক্ষ্য আইনের হচ্ছে 154 ধারা দিয়ে হচ্ছে আপনাকে অ্যান্সার করা হয়েছে। হ্যাঁ, 154 ধারা দিয়ে অ্যান্সার করা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছে যে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে আটক থাকাকালে কোনো তথ্য প্রকাশ করিয়া থাকলে তাহা কি উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাইতে পারে? পারলে কত দূর? ওই যে সাক্ষ্য আইনের 27 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। তবে সাক্ষ্য আইনের 27 ধারা লেখার আগে অবশ্যই সাক্ষ্য আইনের 25, 26 আগে গাইয়ে পরে 27 আপনাকে লিখতে হবে। আচ্ছা, কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায় না? কোন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায় না? ওই একই কথা, সাক্ষ্য আইনের 24, 25, 26, 27, 30 এগুলো প্রমাণ করা যায় না। পুলিশের নিকট স্বীকারোক্তি যখন প্রাসঙ্গিক, পুলিশের নিকট স্বীকারোক্তি প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক না। 25 ধারা প্রাসঙ্গিক না। 26 ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হলে প্রাসঙ্গিক। আর যদি ম্যাজিস্ট্রেটের যদি আলামত যদি উদ্ধার না হয় সেক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। একটা উদাহরণ দিয়ে দেবেন। করিম পুলিশের নিকট স্বীকারোক্তি দিল যে একটি ছুরির সাহায্যে সে তার স্ত্রীকে খুন করছে। এখন পুলিশ ছুরিটি উদ্ধার করতে পারলো, তাহলে প্রাসঙ্গিক হবে, আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আচ্ছা, চিকিৎসকের মতামত কোন আইন অনুযায়ী গ্রহণযোগ্য? চিকিৎসকের মতামত সাক্ষ্য আইনের 45 ধারা অনুযায়ী আপনার গ্রহণযোগ্য। এরপরে বলতেছে চুরির অব্যবহিত পরই পুলিশ করিমের বাড়িতে তল্লাশি চালাইয়া সুরাইমাদের একটি রেডিও উদ্ধার করলো। করিম কি চোর বা দোষী সাব্যস্ত করা যায়? বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের একশো সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই যে 114 ধারায় বলতেছে এই কথা যে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। অর্থাৎ চুরির অব্যবহিত পর চোরাই মাল যদি করিমের বাড়ি থেকে উদ্ধার হয় তাহলে আদালত ধরে নেবে বা অনুমান অনুমান করবে যে করিম চুরি করছে অথবা চোরাই মাল সংরক্ষণ করছে অথবা এই চুরির সাথে সে জড়িত আছে। এটা হচ্ছে আদালতের অনুমান। ধারা কি? ধারা হচ্ছে 114 খ। তৃতীয় পক্ষের সাক্ষী কারা? অভিমত সাক্ষ্য কি প্রাসঙ্গিক? তৃতীয় পক্ষের সাক্ষী হচ্ছে ওই সাক্ষী যারা বাদী বিবাদী কারো পক্ষে আদালতে সাক্ষ্য না দিয়ে মামলার প্রয়োজনে আদালতের তলব মতে আদালতে হাজির হয়ে তারা সাক্ষ্য দেয়। এই ধরনের সাক্ষীকে তৃতীয় পক্ষের সাক্ষ্য বলা হয়। আচ্ছা, সাক্ষ্য আইনের 45, 46, 47, 48, 49, 50, 51 ধারায় এই সাক্ষী সম্পর্কে আলোচনা করছে। অভিমত সাক্ষ্য কি? অভিমত সাক্ষ্য আছে বিশেষজ্ঞের মতামত, অর্থাৎ আদালত যে সকল বিষয়ে যে ব্যক্তিরা অভিজ্ঞ বা এক্সপার্ট, এই এক্সপার্টদের মতামতটাই হচ্ছে হচ্ছে অভিমত সাক্ষ্য। হ্যাঁ, এটাও সাক্ষ্য আইনের 45, 47, 51 ধারায় আপনাকে লেখছে।
দেওয়ানি মামলায় চরিত্র এবং ফৌজদারি মামলায় চরিত্র সমান। দেওয়ানি মামলায় চরিত্র আদালতে অপ্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের 52 ধারা। আর 55 ধারায় বলছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে দেওয়ানি মামলায় চরিত্র আদালতে প্রাসঙ্গিক, বাদী বিবাদী উভয়ের চরিত্র আদালতে প্রাসঙ্গিক। আর সাক্ষ্য আইনের এই ইসে 53 ধারায় বলতেছে ফৌজদারি মামলায় আসামির ভালো চরিত্র আদালতে প্রাসঙ্গিক। 54 ধারায় বলতেছে আসামি আসামি নিজেই বা আসামি পক্ষের কোনো উকিল যদি আসামির চরিত্র ভালো দাবি করে, তাহলে বিরুদ্ধ পক্ষ আসামির চরিত্র যে খারাপ এটা দাবি করলে এটাও আদালতের প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই হলো সাক্ষ্য আইনের 52, 53, 54, 55। বুঝতেছেন? এই বুঝতেছেন? বুঝতেছেন? এমন ভাবে পড়েন যেন মানে রেজাল্ট দেখে আপনি মানুষজন আশ্চর্য হয়ে যায় যে আপনি ভালো রেজাল্ট করছেন, ঠিক আছে কিনা। একেবারে চুপ থাকবেন, চুপ থেকেই লেখাপড়া করতে হবে। আর আমার নির্দেশ হচ্ছে যে 24 ঘন্টায় আপনাকে পড়তে হবে। আর এখন যে কোনো সময় হুটহাট ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই যে সকালে ক্লাস নিচ্ছি, আবার আশা করবো 10টা 11টার সময় আমরা আবার অন্য যে কোনো আইন পড়বো, আবার রাত্রেও পড়বো, ঠিক আছে। আপনি যত সময় ক্লাসে থাকবেন আলোচনাগুলো শুনবেন, এটা আপনার এই ধারাগুলো আয়ত্তে আসবে, বা এই বিষয়গুলো আপনাকে আরো মানে প্র্যাকটিস ম্যান মেক্স এ পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি শুনবেন, যত বেশি আলোচনা করবেন, তত আপনার জন্য কামিয়াব হবে, এটা আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। কত লোক আমার টাকা পয়সা দেন নাই বলেন তো? তারপরেও কি আমি আপনাদের পড়ানোর ব্যাপারে কোনো গাফিলতি করি? হ্যাঁ? যারা দেন নাই এটা আপনাদের বিবেক, ঠিক আছে কিনা। তবে আমি আশা করব সামনের মাসে বেতন পেয়ে সবাই দিয়ে দেবেন, কেউ ফাঁকি দেবেন না, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। সেখানে বলছে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের সাক্ষ্যগত মূল্য কতটুকু, মামলা তদন্তের গতি ধারা কি প্রাসঙ্গিক, এবং বিবরণী ধারা নিয়ন্ত্রণে কিভাবে প্রভাবিত হয় ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। এই টাইপের প্রশ্ন যদি আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে, তাহলে আমরা কিন্তু অবশ্যই সুন্দর করে হচ্ছে আমরা এটা অ্যান্সার করবো যে প্রাথমিক তথ্য বিবরণীর সাক্ষ্যগত মূল্য সাক্ষ্য আইনের ওই যে 9, 35, 74 ধারা এটা আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে কিনা। এরপরে বলতেছে যে সাক্ষ্য আইনের 145, 57 ধারাতেও কিন্তু এটা আদালতের প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হবে। এবং প্রাথমিক তদন্তে গতিধারা এটাকে নিয়ন্ত্রণ করে কিনা, হ্যাঁ এটা নিয়ন্ত্রণ করে। বাদীর আনীত অভিযোগ আদালতে প্রমাণ করতে গেলে এটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই ভালোভাবে তদন্ত করতে হবে। এজাহার একটি আদি দলিল, কারণ এজাহারে অপরাধের ঘটনার নতুন ভাবে সাজানোর কোনো অবকাশ থাকে না। এজন্য মামলা তদন্তের গতিধারা এজাহার ধারা নিয়ন্ত্রিত হয়। মামলা তদন্তের গতিধারা বা প্রবাহিত ধারাগুলো এটা এজাহার ধারা হচ্ছে আপনার নিয়ন্ত্রিত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক, এখানে বলতেছে যে সাক্ষ্য আইনের 25 ধারায় পুলিশ হেফাজতে মানে পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক না। 26 ধারায় বলতেছে আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামি স্বীকারোক্তির মানে যদি এটা মানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্বীকারোক্তি আদায় হয়, তবে এটা আদালতে প্রাসঙ্গিক। তবে সাক্ষ্য আইনের 27 ধারায় বলতেছে যে আসামির স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ যদি কোনো তথ্য উপাত্ত আলামত উদ্ধার করে থাকে, তবে সেটা সে উদ্ধার অংশটুকু বা আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 27, পেয়ারবি 283, 266, 467 এই ধারাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, 467 তাই না, 324, 367 ওই রিমান্ডের ক্ষেত্রে বলছে। আচ্ছা, প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে, এখানে বলতেছে যে কোন দলিল বা সাক্ষী যে সমস্ত বিবৃতি কোনো বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে সরাসরি সমর্থন করে, সেগুলোই হচ্ছে বেসিক্যালি আপনার প্রত্যক্ষ সাক্ষ্য। কোন দলিল বা সাক্ষী যে সমস্ত বিবৃতি কোনো বিচার্য বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীন সম্পর্কে সরাসরি সমর্থন যোগায়, সেগুলোই হচ্ছে আপনার প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবেই আপনার গণ্য হবে। ভয় প্রলোভন ভয়ভীতি প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি সম্পর্কে লেখো। ভাই, ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি দিলে এটা আদালতে কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা সাক্ষ্য আইনের 24 ধারায় বলতেছে এটা আদালতে অগ্রহণযোগ্য। ভাই, আমরা তো গত ক্লাসে পড়ছি, একজন লেখছে যে রেকর্ড নিয়মিত দিলে টাকা দেবো, নাহলে টাকা দেবো না, নাকি কয়েকদিন পর টাকা দেবো না, দেবো কিন্তু কয়েকদিন পরে দেবো। আচ্ছা, রেকর্ড আমরা সবসময় আগে দেওয়ারই চেষ্টা করি। নাহিদ রেকর্ড দেয়, আমি দেই, তারপর আছে আমাদের এটা আবু বক্কর দেয়। আমরা যৌথভাবে শোনেন, আগের দিন আমরা বলছি যে আমি তো ভাই চাকরি করি, আপনাদের মতো আমিও চাকরি করি। সুতরাং
একটু ব্যস্ত থাকা লাগে, দু একদিন মিস হয়, বাট ইদানিং তো বা কন্টিনিউ আমরা দিয়ে দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা বলে মনে হয় না, তাই না? মনে হয়। আর একটা মানুষ পড়াইতে গেলে, কাজকর্ম করতে গেলে অনেক ভুল হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখেন কত লোক, অনেক লোক না। সুতরাং আমরা চেষ্টা করি, সব মানে ভালো করার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পুলিশ হেফাজতে থাকা গেলে আসামির প্রদত্ত জবানবন্দি কখনো অপ্রাসঙ্গিক। ভালো কথা। পুলিশ হেফাজতে থাকা গেলে আসামির প্রদত্ত জবানবন্দি কখনো অপ্রাসঙ্গিক, তার মানে ওই যে সাক্ষ্য আইনের 25 এবং 26 দ্বারাই অপ্রাসঙ্গিকতার কথা বলছে। 25-এ ডাইরেক্ট অপ্রাসঙ্গিক, 26-এ আপনাকে বলতেছে যে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতি স্বীকারোক্তি আদায় না হলে সেটা অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আপনাকে বলতেছে যে সাক্ষ্য আইনের 27 ধারাটা আমরা দিয়ে দেবো, যে আসামির স্বীকারোক্তির উপর ভিত্তি করে কোনো মামলা, তথ্য, আলামত যদি উদ্ধার না হয়, তাহলে পুলিশের নিকট আসামি যে স্বীকারোক্তি দিয়েছে এই স্বীকারোক্তিরও কোনো গ্রহণযোগ্যতা নাই। কয় ধারা? 27 ধারা। শেষ। এবারে পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির নিকট হতে প্রাপ্ত তথ্যের কোনো অংশ কি তথ্য তার বিরুদ্ধে প্রমাণ করা যায়? হ্যাঁ, প্রমাণ করা যায়। কয় ধারা? শুধুমাত্র 27, 26 এবং 27-এ আপনার প্রমাণ করা যায়। 26 ধারায় আপনাকে বলতেছে যে এই যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে স্বীকারোক্তিটা হয় সেটা প্রাসঙ্গিক, আর 27 ধারায় বল যতটুকু তথ্য বা আলামত উদ্ধার হবে ঠিক ততটুকুই আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার? এরপরে বলতেছে পুলিশের নিকট দেওয়া স্বীকারোক্তি প্রমাণ করা যাইতে পারে কি? এখানে বলতেছে যে সাক্ষ্য আইনের 24, 25, 26 ধারা অনুযায়ী হেফাজতে থাকাকালীন আসামির দেওয়া স্বীকারোক্তি মামলা শুনানিকালে পুলিশ এটা হচ্ছে প্রমাণ করা যাবে না। তবে 27 ধারায় পুলিশ অফিসারকে কিছু সুবিধা দিচ্ছে। যদি আলামত উদ্ধার হয় সেই ক্ষেত্রে এই আলামতটুকু, স্বীকারোক্তির উপর ভিত্তি করে যে আলামতটুকু উদ্ধার হয়েছে এই আলামতটুকুই আদালতের প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করে, এবং বাকি যে সময়টুকু আছে বা যে দিনটুকু আছে, আল্লাহ পাক আমাদেরকে যেন বেশি বেশি স্টাডি করার তৌফিক দান করুক। আজে বাজে দিকে মন না দিয়ে শুধু আমরা এই পড়াশোনার প্রতি ফোকাস করব, এটা মাথার ভিতরে ঢুকাবেন। এবং আমার নির্দেশ হচ্ছে আমরা 24 ঘন্টায় লেখাপড়া করব, বাকি 1 মাস ডাইরেক্ট 24 ঘন্টায় লেখাপড়া করব। আচ্ছা, এরপরে 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 হচ্ছে 34 ধারায় বলতেছে বোবা লোক কি সাক্ষী দিতে পারে কিনা। হ্যাঁ, বোবা লোক সাক্ষী দিতে পারে। কয় ধারা? 119 ধারা। তবে বোবা লোককে সাক্ষী দিতে গেলে অবশ্যই আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। ইশারা, ইঙ্গিত বা ভাব প্রকাশের মাধ্যমে সে সাক্ষ্য দেবে, এবং আদালতকে তার সাক্ষ্যটা বুঝতে হবে। তাছাড়া সাক্ষ্য আইনের 119 ধারা আরো বলতেছে একজন বোবা ব্যক্তি যদি লিখে সাক্ষ্য দেয়, তার এই লিখিত সাক্ষ্য সেটা হচ্ছে মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। কয় ধারা? 119 ধারা। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস আমি শিখাই। সাক্ষ্য 118, 119 ধারা থেকে যখন 5 মার্কের প্রশ্ন আসবে ইনশাল্লাহ, তখন আপনি কিভাবে লিখবেন? তখন এই 118-এর উদাহরণ দেবেন, 119-এর উদাহরণ দেবেন। উদাহরণ না দিলে কিন্তু ভালো মার্ক পাওয়া যায়। যেমন মনে করেন করিম নামক ব্যক্তি, সে বোবা, কিন্তু হত্যা মামলার সে অন্যতম একজন সাক্ষী। এই করিম বোবা ব্যক্তি আদালতে হাজির হয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আদালতকে বুঝতে সক্ষম হলো যে এই হত্যাকাণ্ডটি রহিম সংগঠন করছে। তাহলে এই ক্ষেত্রে করিম বোবা ব্যক্তির সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। কয় দ্বারা সাক্ষ্য? তখন আপনি মানে একবার খাপে খাপ, মানে পাশে পাস, পাশে পাস তো দেবে না, মানে 4 পাবেন আপনি। আর যদি ডাইরেক্ট এই মানে সবার মতো কমন 119 ধারা লিখেছেন, এটা কিন্তু সবাই লাগবে, তখন সবার মতো আপনি পাবেন 2.5 বা 2, তখন কিন্তু মার্ক কমে আসবে। যখন একটা উদাহরণ বা একটা ব্যাখ্যা দেবেন, 100% আসছে, আপনি তখন ভালো মার্কস এখানে আপনার কভার করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে যে ভীতি প্রদর্শনের ফলে আসামি যে স্বীকারোক্তি প্রদান করে তা কি প্রাসঙ্গিক? এখানে এরা আর প্রশ্নটা বলতেছে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে আসামি যদি স্বীকারোক্তি প্রদান করে এবং পরবর্তীতে উহা অস্বীকার করে, উহার আইনগত গ্রহণযোগ্যতা আছে কি? ওই যে সাক্ষ্য আইনের 24 এবং 163, মানে এই ধরনের ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে কোনো স্বীকারোক্তি যদি দেওয়া হয়, তাহলে এই ধরনের স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না। অনলাইনে আদালতের কর্মচারী কর্তৃক আদালতের নথি প্রকাশ করা সাজা কি? এটা প্রকাশ যদি করে দেয় সেক্ষেত্রে আপনি এই যে করবেন, ওই যে সরকারি অফিস গোপনীয়তা আইন 1923 এর 5 ধারায় সাজা আছে, দেখবেন। যদি আপনি কি করেন, এই করেন, মানে কোনো গোপন নথি প্রকাশ করেন, তখন 5 ধারায় সাজা। ওই আইনটা সেদিনকে আমি পড়লাম, আপনাদের পড়াইনি, আমি নিজে পড়ছি আর কি। কারণ আপনি বলতে পারেন স্যার আপনি নিজে পড়ছেন, আমাদের পড়ার নাই কেন? ওখানে আপনার 3 ধারায় বলতেছে গুপ্তচর বৃত্তি করা, 10 ধারায় বলতেছে গুপ্তচরকে আশ্রয় দান করা, আর 4 ধারায় বলতেছে বিদেশি এজেন্টদের সাথে করা, সারির হ্যাঁ, বিদেশি এজেন্টদের সাথে যোগাযোগ করা, মানে
সরকারের সার্বভৌমত্ব, এই বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা টোষণা যা আছে এই মানে এই উস্কানি দেয়া। আর 5 ধারায় বলতেছে এই যে যে মানে তথ্য উপাত্ত প্রচার প্রকাশ করা, অর্থাৎ মানে আউট করে দেওয়া, একটা তথ্য আউট করে দেওয়া, 5 ধারায় শাস্তি। আর এই আইনের হচ্ছে আপনার ওই 10 ধারায় গুপ্তচরকে সহায়তা করা বললাম। আর 11 ধারায় বলতেছে যে আপনার আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারবে, অর্থাৎ ইন্সপেক্টরের নিচে নয় এমন পুলিশ অফিসার আদালতের নির্দেশ মোতাবেক এই এবং পুলিশ সুপারের কে অবগত করে পুলিশ সুপারের মাধ্যমেই কোনো স্থানে যদি এরকম ডকুমেন্ট লুকায়িত থাকে সেই ডকুমেন্ট গুলো মানে উদ্ধার করতে পারবে। তবে এখানে ইন্সপেক্টরের নিচে নয় এমন অফিসার এই কার্যক্রম গুলো করবে। বুঝছেন? কি আইন এটা? সরকারি অফিস গোপনীয়তা আইন 1923। আচ্ছা, সাক্ষ্য আইনের প্রশ্ন ধরবেন কিভাবে? যদি যারা শেষ পর্যন্ত আজকে ক্লাসে থাকবেন তাদেরকে শেষে আমি একটা কথা বলবো, আমাকে একটু কষ্ট করে মনে করাই দেবেন যে ভাই এই কথাটা একটু বলেন। আমি কমসে কম 8টা 10টা থিম বলবো, এই থিম অনুযায়ী প্রশ্ন ধরতে হবে, না এখনই বলবো? আচ্ছা, এখন এখন প্রশ্ন পড়াই। এরপরে বলতেছে মৃত্যুকালীন জবানবন্দি কি, উহা কে কখন কিভাবে লিপিবদ্ধ করতে পারে, সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করো। এটা খুবই কমন একটা প্রশ্ন। মৃত্যুকালীন জবানবন্দি আমরা পড়তেছি হলো সেই, মনে করেন পুলিশে নিয়োগ হয়েছি, ট্রেনিং করতেছি, ট্রেনিং সেন্টারের মৃত্যুকালীন জবানবন্দি আমরা পড়ি, তাই না? সুতরাং এটা একেবারে কমন বিষয়। এই ট্রেনিং সেন্টারতে যেহেতু পড়তেছি এজন্য এটা গুরুত্বপূর্ণ, এবং এটাকে ওইভাবেই আসছে আপনাকে পড়তে হবে। মৃত্যুকালীন জবানবন্দি ইংরেজি প্রতিশব্দ আছে ডাইং ডিক্লারেশন, তাই না? বলা আছে যে সাক্ষ্য 32-1 ধারা 261 বিধি মোতাবেক কোন ব্যক্তি মৃত্যুকালে বা মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন জবানবন্দি বলে। মৃত্যুকালীন জবানবন্দির রেকর্ডের নিয়ম কি? মৃত্যুকালীন ম্যাজিস্ট্রেট মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারবে। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অন্য যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারবে। যদি চিকিৎসা না করা হয়, শুধু পুলিশ কর্মচারী থাকে, তাহলে এই পদ্ধতিতে লিপিবদ্ধ করতে হবে। বিবৃতিদাতার সাক্ষীর থাকতে হবে, ঘটনার তারিখ সময় উল্লেখ করতে হবে। তারপর আছে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, বিবৃতিদাতার স্বাক্ষর টিপসই থাকতে হবে। তারপর আছে এই 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 প্রস্তুতকারী অফিসারের স্বাক্ষর থাকতে হবে। এই 266 সাক্ষ্য আইনের 32-1। এরপরে বলতেছে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করার সময় মানে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বলতেছে বিবৃতিদাতা যে ভাষায় বিবৃতি দিয়েছে ঠিক ওই ভাষাই হচ্ছে আপনাকে এটা রেকর্ড করতে হবে। বিবৃতি গ্রহণ করার সময় বিবৃতিদাতা অবশ্যই স্বাক্ষর বা সম্ভব না হলে টিপসই নিতে হবে। বিবৃতিদাতা যেই তারিখ যে সময় দিয়েছে সেটা লিখতে হবে। বিবৃতিদাতার স্বাক্ষর নিতে হবে, সম্ভব না হলে হচ্ছে আপনার আঙ্গুলের ছাপ নিতে হবে। আহ, আহ, এই 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 এইগুলোই লিখলে হয়ে যাবে। এবং সাক্ষ্য আইনে মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কি? মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য অপরিসীম। যদি সেই ব্যক্তি মারা যায় কেবলমাত্র সেই ক্ষেত্রেই ইহা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য, 32-1। এবং আর একটা বলতেছে যে এছাড়াও ছাড়াও যদি এই জবানবন্দি পুলিশ অফিসার রেকর্ড করে থাকে, বেঁচে গেলে এটা মৌখিক বিবৃতি হিসেবে আদালতে গ্রহণযোগ্য। ঠিক আছে কিনা? এছাড়াও ম্যাজিস্ট্রেট রেকর্ড করলে 164-এ এটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য। এছাড়াও সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক উক্ত জবানবন্দি যদি মানে পূর্বে জবানবন্দির সাথে মিল না থাকে আদালতে উপস্থিত হয়ে, তাহলে এটা বৈপরত্য প্রদর্শন করবে। আর 157 ধারা মোতাবেক পূর্বে আদালতে দেয়া বিবৃতি এবং মৃত্যুকালীন জবানবন্দির সাথে যদি মানে একই থাকে, সেক্ষেত্রে এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য। স্বাক্ষর করার পূর্বেই যদি মারা যায় তাহলে কি হবে? স্বাক্ষর করার পরে যদি মারা যায় তাহলে এটা আদালতে প্রমাণ করা কষ্টসাধ্য বিষয়। কেননা এই বিবৃতি যে তার বিবৃতি কিনা এটা তো আগে আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? মৃত্যুকালীন জবানবন্দি প্রমাণ করার দায়ভার কার উপর বর্তায় বলো তো? কার উপর বর্তায়? এটা সাক্ষ্য আইনের 160 ধারায় বলতেছে। বলতেছে যে ব্যক্তি কোনো সাক্ষ্যকে আদালতে গ্রহণযোগ্য করতে চাচ্ছে, হ্যাঁ, ওই বিষয়টা ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে। যেমন আমার কাছে হৃদয় মৃত্যুর আগে বলে গেছে স্যার আমার মৃত্যুর জন্য জব্বার দায়ী, তাহলে কার কাছে কইছে? আমার কাছে কইছে। তাহলে তার এই মৃত্যুকালীন জবানবন্দিটা প্রমাণ করার দায়ভার কার উপর বর্তায়? এটা হচ্ছে আমার উপর বর্তায়। আমি আদালতে প্রমাণ করব যে আমার কাছে সে কয়ে গেছে, কখন কিভাবে বলে গেছে। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে এই আবার আমাকেও কিন্তু বিরুদ্ধ পক্ষ আদালতে জেরা করে, আমি যখন আদালতে যাই এটা প্রমাণ করব, তখন আসামি পক্ষ কিন্তু আমাকে জেরা করতে পারবে। হ্যাঁ, যেমন হৃদয় বাইসে থাকলেই আসামি পক্ষ হৃদয়কে জেরা করতে পারতো, ঠিক আমি হৃদয়ের পক্ষ নিয়ে মৃত্যুকালীন জবানবন্দি আদালতে প্রমাণ করতে গেছি, আমাকেও এই আসামি পক্ষ জেরা করতে পারবে। এটা সাক্ষ্য আইনের 158 ধারায় বলতেছে। বুঝতেছেন?
আচ্ছা, পরবর্তী বিষয়ে আমরা চলে যাই, যেখানে বলতেছে মৃত্যুদণ্ড জবানবন্দি বলতে কি বোঝায়, সাক্ষ্য আইনে ইহার মূল্য কতটুকু, মৃত্যুদণ্ড জবানবন্দি দেওয়ার পর কোনো ব্যক্তি বাঁচা যায় তার কারণে। আচ্ছা, এটা প্রশ্ন তো বলেই ফেললাম। এটা বিএল দাসের প্রশ্ন ভাই, বিএল দাসের গাইডের প্রশ্ন পড়াচ্ছি। আর আজকে সাক্ষ্য আইনের প্রশ্ন ধরার কিছু কৌশল আমি শিখাবো ক্লাস শেষে, ক্লাসের 5 মিনিট আগে, সুতরাং সবাই ক্লাসে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছে যে মৃত্যুকালীন জবানবন্দি কে রেকর্ড করতে পারে। তাহলে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করবে হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট, 2 নম্বরে হচ্ছে আপনার ডাক্তার, 3 নম্বরে হচ্ছে পুলিশ অফিসার, হ্যাঁ, 4 নম্বরে হচ্ছে আপনার মৃত্যুর সময় উপস্থিত যে কোনো ব্যক্তি হচ্ছে আপনার মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে আপনার পারবে। হ্যাঁ, এমনকি একজন কনস্টেবলও এটা মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করতে পারবে। আর মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ডের নিয়ম, ওই নিয়ম তাকে কলাম, ওই একই কথা। তবে আমি একটা আহ, 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 আরে বাপ রে বাপ, হ্যাঁ, পাম দিস না ভাই আগে ওই, ঠিক না? ইনশাল্লাহ আল্লাহ রিজিকে রাখুক, দোয়া চাই যেন এসাই হতে পারি। এ একটাই আমার স্বপ্ন, আর কোনো স্বপ্ন নাই। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমিন, তাই না? আল্লাহ যেন আপনাকেও কবুল করে, আপনাদেরও কবুল করে, ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমরা এখানে মনে রাখবো, সেখানে বলতেছে যে এই মৃত্যুকালীন জবানবন্দির প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবেই আসবে। সুতরাং এই তথ্যটা কেউ আমরা ভুল করব না, সেটা হচ্ছে পার্ট বাই পার্ট লাগবো। পার্ট বাই পার্ট তো বুঝছেন, মানে যে যে পার্ট, যেমন মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, ইহা কে দিতে পারে, ইহা কখন দেয়া হয়ে থাকে, ইহা কে রেকর্ড করতে পারে, কনস্টেবল কি রেকর্ড করতে পারে, ইহা রেকর্ডের নিয়ম লেখো, ইহা সাক্ষ্যগত মূল্য আলোচনা করো। তাহলে কয়টা পার্ট এখানে? এখানে যে 4-5টা পার্ট আছে, অথবা 2-3টা পার্ট আপনাকে দিল, 100% পার্ট বাই পার্ট আপনাকে লিখতে হবে। একসাথে ঢালাও ভাবে লিখলে আপনি কিন্তু ভালো মার্ক পাবেন না। এটা কিন্তু মাথার ভিতরে ঢুকবেন ঢুকবেন ঢুকবেন, কোনোভাবে ভুল করা যাবে না এটা। মৃত্যুকালীন জবানবন্দির প্রশ্ন 100% পার্ট বাই পার্ট লিখতে হবে। শুধুমাত্র মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য প্রশ্নের ক্ষেত্রেও পার্ট বাই পার্ট আপনাকে অ্যান্সার করতে হবে। কিরকম? প্রশ্ন আসলো যে গ্রেপ্তার বলতে কি বোঝায়, গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের পালনীয় বিষয়গুলো কি কি, কনস্টেবল রহিম সেন্টি ডিউটি করার সময় আপনার আসামি পালিয়ে গেল, তার অপরাধ কি। কয়টা পার্ট এখানে? 3টা পার্ট। তাহলে এই প্রশ্নের উত্তরটা 3টা পার্টেই লিখতে হবে। এখন গল্পের মতো আপনি এক প্যারা দিয়ে সব উত্তর করে থইছেন, এটা আপনি ভালো মার্কস পাবেন না, ঠিক আছে? এটাকে আপনাকে প্যারা বাই প্যারা অনুযায়ী আপনাকে লিখতে হবে। আচ্ছা, এটা এটা আমরা একটা টেকনিক শিখে ফেললাম। আচ্ছা, যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো কিভাবে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে? বলতেছে যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো সাক্ষ্য আইনের এই বলা হচ্ছে যে আপনার এই 11 ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। যদি সেইগুলো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, তখন সেটা আদালতে প্রাসঙ্গিক। যদি সেইগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে, তখন সেটা হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি আপনার গণ্য হবে। ক্লিয়ার? এবার বলতে যোগ্য সাক্ষী কারা, মামলা প্রমাণে কতজন যোগ্য সাক্ষীর প্রয়োজন। আমরা এখানে বলতে পারি সাক্ষ্য আইনের 118, এই তোমাদের একটা জিনিস শিখেছিলাম, যোগ্য সাক্ষীর সংজ্ঞা কোন কোন ধারা আসবে। যোগ্য সাক্ষীর সংজ্ঞা সাক্ষ্য আইনের 118, 119, 120, 133। মাথা গরম হয়ে যায়, যার মাথা গরম হয় সে বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ঠিক আছে? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আতুবু বিল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার, ইস্তেগফার হচ্ছে সব রোগের মহা ঔষধ। ইলা আজালিম মুসাম্মা, মানে কি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে কি করব, নিয়ামত নিয়ামতে পরিপূর্ণ করে দেব। বেশি বেশি ইস্তেগফার, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে ও, এখানে 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 বলা হচ্ছে যে ও 2বার প্রশ্ন রিপিট করতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যে এই যোগ্য সাক্ষী কারা, 118 ধারা মোতাবেক সকল ব্যক্তি যোগ্য সাক্ষী, যদি ওই সকল ব্যক্তি আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেই ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। 2 নম্বরে আপনাকে বলতেছে যে বোবা ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ইশারা ইঙ্গিত বা লিখনির মাধ্যমে কোনো সাক্ষ্য দিলে সেও যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। 20 নম্বরে বলতে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী এবং মামলার পক্ষগণ যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। 133 ধারায় আপনাকে বলতেছে যে দুষ্কর্মের সহযোগী, হ্যাঁ, আদালতে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে এবং দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত কোনো সাজা দিয়ে দিলেও সে সাজা বেআইনি হবে না। এই হলো যোগ্য সাক্ষীর সংজ্ঞা। আর মামলা প্রমাণে কতজন সাক্ষীর প্রয়োজন? মামলা প্রমাণ করার জন্য নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই, একজন সাক্ষী দ্বারাও মামলা সন্দেহাতীত ভাবে প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 134, PRB 270 বিধিতে বলতে। তবে কোথাও কোথাও
তবে কোন কোন আইনের নিয়ম আছে যে মানে 2 থেকে 3 জন মানে সাক্ষী উপস্থিত করা হচ্ছে আপনার আবশ্যক, ঠিক আছে কিনা? কিছু কিছু আইনে আছে 2-3 জন সাক্ষীর উপস্থিতিতেই বেসিক্যালি মামলা প্রমাণ হয়। তো লেখা তো মানে বেশি লেখার দরকার নাই, এগুলো যেহেতু সাক্ষ্য আইনে নাই এই জন্য এটা লিখবো না, এটা অন্য আইনে আছে, এটা লেখার দরকার নাই। আবার তার একজনের মাইন্ড করবেন হালা মানে বেশি জানে বেশি লেখছে, বেশি লেখা যাবে না। আচ্ছা, শপথ অনুষ্ঠানের মাধ্যমে স্বীকারোক্তি কি বৈধ? শপথ, প্রচলিত শপথ অনুষ্ঠানের মাধ্যমে স্বীকারোক্তি আদালতে রেকর্ড করা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অর্থাৎ স্বীকারোক্তি রেকর্ড কোন সময় শপথ অনুষ্ঠানের মাধ্যমে হবে না, যে যা বলবো সত্য বই মিথ্যা বলবো না, এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে স্বীকারোক্তি করা যাবে না। এবার বলতে শ্রুত সাক্ষ্য কি? এ ধরনের সাক্ষ্য কি আদালতে হার্সলি এভিডেন্স, HEARSLY, হার্সলি, হার্সলি এভিডেন্স, ইংরেজি না পারেন সমস্যা নাই। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা প্রত্যাখ্যান প্রত্যক্ষ করা হয়েছে এমন সাক্ষী ব্যতীত অন্য সাক্ষী, যে সকল সাক্ষীরা কারো কাছ থেকে আদালত মানে শুনে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করছে, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এটা শ্রুত সাক্ষী। আর শ্রুত সাক্ষী কোন সময় আদালতে গ্রহণযোগ্য না, ঠিক আছে কিনা? হেয়ারসে এভিডেন্স, তাই না? HEARSEY, হেয়ারসে এভিডেন্স, HEARSEY, হেয়ারসে এভিডেন্স, ঠিক আছে কিনা? আর EVIDENC এভিডেন্স। আর এই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এটা কখন কিভাবে আদালতে প্রাসঙ্গিক। এই যে এটাতে কিন্তু আমরা আগেই বললাম যে সাক্ষ্য আইনের 6 ধারা, 7 ধারা, 8 ধারা, 17 থেকে 23, 24 থেকে 30, 32, 33-এ হেয়ারসে এভিডেন্স আদালতে প্রাসঙ্গিক। শ্রুত সাক্ষ্য আদালতে, শোনা সাক্ষী আদালতে প্রাসঙ্গিক, ঠিক আছে? আচ্ছা, 44 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলতেছে সাক্ষীর অভিশংসন করা যায়। অভিশংসন মানে সাক্ষীর গ্রহণযোগ্যতা হ্রাস করা যায় কিভাবে, বাদ দেয়া যায় কিভাবে, এটা কিভাবে? এটা আপনাকে বলতেছে সাক্ষ্য আইনের এই 44 নম্বর প্রশ্নে, যেখানে সাক্ষ্য আইনের 155 ধারা, সাক্ষীর পূর্বের সাক্ষীর বিবৃতি মিথ্যা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়, 1। 2 নম্বর আছে এই সাক্ষী ঘুষের বিনিময়ে সাক্ষ্য দিছে, এটা প্রমাণ করে সাক্ষ্য মানে প্রমাণ করা যায়। 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে আপনার এই যে বলতেছে যে সাক্ষীর পূর্বের বিবৃতির সাথে আদালতে উপস্থিত হয়ে দেয়া বিবৃতি যদি মিল না থাকে, এটা প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করা যায়। আর সাক্ষী যে দুশ্চরিত্রা, এটা প্রমাণ করে আগে আদালতে সাক্ষীর অভিশংসন করা যেত, তবে 2022 সালের সংশোধনে বলতেছে সাক্ষী যে দুশ্চরিত্রা, এটা আপনি প্রমাণ করে সাক্ষীর অভিশংসন করতে পারবেন না। ক্লিয়ার ভাই? বুঝতে পারছেন? 155 ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগায় রাখেন, যদি কারো পড়া না থাকে আপনি এখনই পড়ে ফেলান। এখনই আপনার আছে কয় তারিখ? 26, 27, 28, 29, 30, খুবই অল্প সময় আছে। আমরা তো একেবারেই মানে নকিং, কি যেন একটা ইংরেজি আছে, নকিং এট দ্য ডোর, নাকের ডগায় আছি আমরা। আচ্ছা, এরপরে বলতেছে যে স্বীকারোক্তিকে দুষ্কর্মের সহযোগীর বিরুদ্ধে প্রমাণ করা যায়। হ্যাঁ, প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 30 ধারায় বলতেছে, সাক্ষ্য আইনের 100 ওই যে দুষ্কর্মের সহযোগী প্রমাণ করা যায় না। 30 ধারায় বলতেছে, 133 ধারায়, 114 ধারায় আপনাকে বলতেছে যে স্বীকারোক্তি কি দুষ্কর্মের সহযোগী প্রমাণ করা যায়। স্বীকারোক্তি যদি প্রমাণ করা যায় সহযৌথ বিচার করলে, সে নিজে দোষ স্বীকার করে, অন্য আসামিদের দোষ স্বীকার করে, তাহলে স্বীকারোক্তি দুষ্কর্মের সহযোগীর বিরুদ্ধে প্রমাণ করা যায়। সাক্ষ্য আইনের 30, সাক্ষ্য আইনের 133, এই ধারাটা আমরা এভাবে একটু লিখবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাসে দেখেন আরো লোক থাকার কথা, কিন্তু তারা কি হয় ডিউটি আছে, আর নাহলে কেউ ঘুমাচ্ছে। যে ঘুমাচ্ছে সে তার কপাল নিয়ে ঘুমাচ্ছে, ঘুমানো যাবে? যার পরীক্ষা সে কি, তার কি চোখে ঘুম থাকার কথা? আপনি না পারলেও তো আপনাকে বই নিয়ে নাড়াচাড়া করতে হবে। আপনি যদি কিছু নাও পারেন, তাও সকালবেলা উঠে বই নিয়ে আপনাকে একটু পেজ উল্টোতে হবে, নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করতে করতে দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলতেছেন। যার পরীক্ষা তার ঘুমানোর কথা না, তার মোবাইল টিপার কথা না। আচ্ছা, এরপরে বলতেছে সাক্ষ্য। হুম? তুমিই তো সবসময় মোবাইল টেপো, কে টেপে? এই মোহাম্মদ আলী বলতেছে আমি কি সবসময় মোবাইল টিপি? মোবাইল চার্জ দাও, চার্জ দাও। এই ছেলে, মোহাম্মদ,
আচ্ছা, ধন্যবাদ হারুন, এটা আমি মাথায় নিছি। আচ্ছা, এরপরে বলতেছে যে হারুন ভাই, হ্যাঁ ভাই, এরপরে বলা আছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম উল্লেখ করো। কোন পক্ষ জনশ্রুত সাক্ষ্য কয় ধারা? আমি তো একবারই বললাম ভাই, তুমি পরে জয়েন করছো হয়তো। আপনি পরে জয়েন করছেন। জনশ্রুত সাক্ষ্য আছে আপনার এই বলা আছে যে সাক্ষ্য আইনের 3 ধারা 59 60 ধারা, ঠিক আছে কিনা? এই ধারায় জনশ্রুত, অপরের নিকট থেকে শুনে সাক্ষী যখন কোনো বিবৃতি দেয়, এ ধরনের সাক্ষীকে জনশ্রুত সাক্ষ্য বলা হয়। আর জনশ্রুত সাক্ষ্য সাধারণত আদালতে প্রাসঙ্গিক না, কেননা সাক্ষ্য আইনের নিয়ম হচ্ছে সাক্ষীকে অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, পরোক্ষ সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নয়। তবে নিম্নলিখিত ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। হ্যাঁ, সাক্ষ্য আইনের 6 ধারা মোতাবেক ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতার আত্মচিৎকার বা সংগঠিত ব্যাপার নীতির ক্ষেত্রে, হ্যাঁ, এই 6 ধারায় এটা আদালতে জনশ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। 7 ধারা বলতেছে কোন ঘটনার উপলক্ষ কারণ পরিণাম ফলাফল হিসেবে জনশ্রুতমূলক সাক্ষ্য এটা আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। 8 ধারায় বলতেছে কোন ঘটনার উদ্দেশ্য, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ হিসেবে জনশ্রুত সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারা মোতাবেক আপনার স্বীকৃত জন এই জন জন জনশ্রুতমূলক সাক্ষ্য হিসেবে বলে এটা আদালতে প্রাসঙ্গিক। 24 থেকে 23 ধারা মোতাবেক স্বীকারোক্তি জনশ্রুতমূলক সাক্ষ্য হিসেবে বলে এটা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের এই কি বলে এটা, এই 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 এইগুলো লিখলেই আপনার উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলতেছে সাক্ষ্য গ্রহণের ক্রম। সাক্ষ্য গ্রহণের ক্রম আলোচনা করো। এই ক্রমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্রম শব্দের অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস করা, অর্থাৎ উপর থেকে নিচে আসা। এই ক্রম শব্দের অর্থ কি? অনুসন্ধান কাকে বলে? কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা করা যায়? অনুসন্ধান পরিচালনা, সহজ প্রশ্ন। অনুসন্ধান কাকে বলে? অনুসন্ধান এবং হচ্ছে আপনার এই তল্লাশি একই কথা, অর্থাৎ বলা হচ্ছে যে পরোয়ানা সহ বা পরোয়ানা ব্যতি রেখে কোন সন্দিগ্ধ বস্তু, চোরাই মাল, জাল দলিল, নকল দিল, নকল দলিল বা নকল সিল, নকল দলিল বা অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করা বা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য আদালত ফৌজদারি কার্যবিধি 96 98 99 94 96 98 99 ক 100 দ্বারা এবং আপনার অস্ত্র আইনের 25 ধারা অথবা ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারা মোতাবেক আদালত কর্তৃক, হ্যাঁ, মানে পুলিশ অফিসার কর্তৃক, মানে বিনা পরোয়ানায় কোনো লুকায়িত জিনিস উদ্ধার করার জন্য যে আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হয় তাকেই তল্লাশি বলা হয় বা তাকেই অনুসন্ধান বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে অনুসন্ধান করা হয়, তখন আপনি 1 নম্বরে লিখবেন যে চোরাই মাল, জাল দলিল, নকল সিল উদ্ধার করার জন্য 98 ধারায় অনুসন্ধান করা হয়। কোন দলিল উদ্ধার করার জন্য আদালতের নির্দেশ মোতাবেক 94 ধারায় অনুসন্ধান করা হয়। তারপর আছে আপনার অবৈধ প্রকাশনা উদ্ধার করার জন্য 99 কতে অনুসন্ধান কার্যক্রম করা হয়। এরপর আছে অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য 100 ধারা মোতাবেক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এরপরে অস্ত্র আইনের 25 ধারা মোতাবেক অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। এখন অনুসন্ধানের পদ্ধতি কি? পদ্ধতির ক্ষেত্রে আপনি লিখবেন ওই যে তল্লাশির নিয়মটা, হ্যাঁ, আগে পরে সময় করণীয়, এটা লিখে দিবেন, গেছাং গেছাং, উত্তর আপনার শেষ। বুঝতে পারছেন? মুসলিম ভাই, কি অবস্থা আপনার? আরে আপনি তো একবার শেষ করে দেবেন নাকি? হ্যাঁ, এই মোহাম্মদের মতো বলতে হয় যে আমি একবার শেষ করে দেবো সব। মুসলিম ভাই ভালো আছেন তাই না? আজিম খান, আমার ব্যাটসম্যান না আজিম? ভালো আছো বন্ধু? আজিম বাবু, দেখলাম চেহারাটা। যাক, আলহামদুলিল্লাহ, মুসলিম ভাই ভালো আছে। মুসলিম ভাইয়ের হাতের লেখা অনেক ভালো। মাশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে মুসলিম ভাই সহ আমি যেন পার হয়ে যাই নাকি। মাগুরা জেলায় আমরা। মোহাম্মদ তো তাই কয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সেখানে আপনাকে বলতেছে যে সাক্ষ্য গ্রহণের ক্রম আলোচনা করো। ক্রম, তাহলে ক্রমটা হচ্ছে আপনার সাক্ষ্যটা আপনি কিভাবে নিবেন, এই কিভাবে নিবেন বা কিভাবে উপস্থাপন করবেন বা কিভাবে নেওয়া হবে, এটাই বেসিক্যালি সাক্ষ্য গ্রহণের ক্রম। কথা ক্লিয়ার কিনা? অর্থাৎ প্রথমে জবানবন্দি, পরে জেরা, পরে আসছে পুনঃজবানবন্দি, প্রয়োজন হলে পরবর্তীতে আবার পুনঃজেরাও করা যাবে। এখন জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি কাকে বলে এটা আপনাকে মুখস্থ করতে হবে, এটা তো জানেন। জবানবন্দি ইংরেজি হচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশন ইন সিট, ইএক্স, এক্সামিনেশন, EXAMINATION, EXAMINATION, এক্সামিনেশন ইন সিপ, CHIEF, CHIEF, সিপ।
আর ক্রস এক্সামিনেশন, CROSS, ক্রস এক্সামিনেশন, ঠিক আছে কিনা। আর আরটা আছে রিক্রস, ইয়া কি রি এক্সামিনেশন অফ সিপ, মানে কি পুনর্জবানবন্দি, ঠিক আছে না। CHI সিপ। তাহলে এই ইংরেজিগুলো একটু মুখস্থ রাখবেন ভাই। এটা আমার গাইডে আছে, আমার গাইড বলে কোনো কথা না, সব টিচারে, সায়েন্সের গাইডে মনে হয় আছে। অন্য টিচারদের গাইডে ইংরেজি খুব কম দেয়া, তবে আছে আছে, আমি কাউকে খারাপ বলি না, সবার গাইডে কম বেশি আছে। বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে এটা পাবে। তাছাড়া আমি তো আপনাদের শিট দিছি। এই আবু বক্কর বা নাহিদ, এই ইংরেজি শিটটা সবাইকে গ্রুপে দিয়ে দেন, সবাই ইংরেজিগুলো একটু দেখুক, ইংরেজি শিটটা দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আম, প্রথম যে যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করে, ওই পক্ষ সাক্ষীকে যখন প্রশ্ন করে, সাক্ষী যে বিবৃতি দেয় সেটা হচ্ছে আপনার এই কি বলে, আপনার এই জবানবন্দি। আর জবানবন্দি নেওয়ার পর বিরুদ্ধ পক্ষ প্রশ্ন করলে সেটা হচ্ছে জেরা। আর জেরা করার পর হাজিরকারী পক্ষ সাক্ষী কোনো প্রশ্ন করলে সেটা হচ্ছে আবার পুনর্জবানবন্দি। এটা পারবেন। সাক্ষ্য সাথে 138। এবারে বলতেছে স্বীকৃতি স্বীকারোক্তির পার্থক্য লেখো। পচা শামুকে ফাও কাটে, এই পার্থক্য কিন্তু কনস্টেবলদের আসতে পারে, আমাদের হয়তো নাও দিতে পারে, কনস্টেবলদের 100 জন আসতে পারে, এটা মুখস্থ রাখবেন। কমসে কম 5 মার্কের জন্য 8টা পার্থক্য লিখবেন। সংজ্ঞা দেবেন। স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য। স্বীকারোক্তি শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সকল স্বীকৃতি স্বীকারোক্তি না, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি। আহ, এটা এগুলো দেখছে কিনা, এগুলো বলতে গেলে তো অন্যরা পড়ানো হবে না। আচ্ছা দেই, বলে দাও দাও বলি। পার্থক্য লেখো। গ্রেপ্তারি পরোয়ানা এবং হচ্ছে আপনার সমন, সহজ পার্থক্য। গ্রেপ্তারি পরোয়ানা 75, সমন হচ্ছে আপনার এই যে 68। গ্রেপ্তারি পরোয়ানা 1 কপিতে, সমন হচ্ছে আপনার 2 কপিতে, ঠিক আছে কিনা। গ্রেপ্তারি পরোয়ানা আসামির প্রতি ইস্যু করা হয়, সমন হচ্ছে আপনার মামলার বাদী সাক্ষী ফরিয়াদি সবার প্রতি ইস্যু করা হয়, ঠিক আছে কিনা। আচ্ছা, গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে আপনার জনসাধারণ এবং পুলিশ অফিসার উভয় তামিল করতে পারে, সমন শুধুমাত্র আদালতের কর্মচারী এবং পুলিশ তামিল করতে পারে। হ্যাঁ, এরকম লিখবেন, এগুলো পার্থক্য সহজ। রিট এবং ইনজাংশন। রিট হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 491, ইনজাংশন ফৌজদারি কার্যবিধানের 132, 33, 143, 144, 145। রিট 5 প্রকার, ইনজাংশন 2 প্রকার। রিট হাইকোর্টের আদেশ, ইনজাংশন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ, ঠিক আছে কিনা। রিটের বিরুদ্ধে রিটের বিরুদ্ধে হচ্ছে আপনার আপিল চলে, ইনজাংশনের বিরুদ্ধে হচ্ছে আপনার আপিল চলে না। এরকম পার্থক্য আপনি পারবেন, এগুলো আমি মনে করি পারি আপনি। হ্যাঁ, এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহ স্যার পারে আর আমি পারি, এটা জানলো কিভাবে। এটা কমন, এটা কমন, এটা আপনাদের পড়াইছি আমি। আর আপনি যদি ক্লাসে না থাকেন, এটা আপনার বিষয়। মামলার সংক্ষিপ্ত সার এবং মামলার চূড়ান্ত সড়ক সংক্ষিপ্ত সার হচ্ছে আপনার PRB 274। আর মামলার চূড়ান্ত স্মারকপত্র হচ্ছে আপনার FM, ঠিক আছে কিনা। সংক্ষিপ্ত সার PRB 274। আর মামলার চূড়ান্ত স্মারকপত্র হচ্ছে 145। হ্যাঁ, মামলার সংক্ষিপ্ত সার হচ্ছে আপনার এই প্রস্তুত করে হচ্ছে আপনার তদন্তকারী কর্মকর্তা। আর মামলার চূড়ান্ত স্মারকপত্র প্রস্তুত করা হয় হচ্ছে আপনার কোর্ট ইন্সপেক্টর বা কোর্ট অফিসার। চূড়ান্ত সংক্ষিপ্ত মামলা সংক্ষিপ্ত সার তদন্তকারী কর্মকর্তা প্রস্তুত করে হচ্ছে আপনার আদালতে প্রেরণ করে। আর মামলার চূড়ান্ত স্মারকপত্র প্রস্তুত করে হচ্ছে আপনার মামলা মানে কোর্ট অফিসার আদালতে প্রেরণ করে। মামলার সংক্ষিপ্ত সার মামলা কোর্টে প্রেরণ করার সময় দেওয়া হয়। আর মামলার সংক্ষিপ্ত স্মারকপত্র হচ্ছে ও সরি সরি, সংক্ষিপ্ত সার এবং ব্রিফ, তাই না, ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, পরীক্ষা এরকম ভুল হতে পারে আমার। সংক্ষিপ্ত সার হচ্ছে 144। মামলার ব্রিফ, যেটা ব্রিফ অর্থাৎ মামলার ভুল ত্রুটি সংশোধন করে যে পত্র প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে সংক্ষিপ্ত 144। হ্যাঁ। আর মামলার এই চূড়ান্ত স্মারকপত্র হচ্ছে আপনার মামলা চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এই স্মারকপত্র তৈরি করা হয়। আর বিবর্ণ 88-তে হচ্ছে আপনার এই FM। আর 41-এ হচ্ছে ব্রিফ প্রস্তুত করা হয়। প্রাসঙ্গিক এবং গ্রহণযোগ্য সাক্ষ্যের মধ্যে পার্থক্য। প্রাসঙ্গিক সাক্ষ্য, তাই না। প্রাসঙ্গিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 3 ধারা, গ্রহণযোগ্য সাক্ষ্য সাক্ষ্য আইনের 3 ধারা, সাক্ষ্য আইনের 156 ধারা, দুটোই আপনার একই বিষয়। প্রাসঙ্গিক সাক্ষ্য বলতে যে বিষয়টা হচ্ছে বা আদালত মানে বিচার্য বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ, এ ধরনের সাক্ষ্যকে আছে প্রাসঙ্গিক সাক্ষ্য বলে। আর গ্রহণযোগ্য সাক্ষ্য বলতে বোঝাচ্ছে যে সাক্ষ্যটা আদালত গ্রহণ করছে সাক্ষ্য হিসেবে, সেটা হচ্ছে গ্রহণযোগ্য সাক্ষ্য। একটা সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কি হবে না, সেটা হচ্ছে আদালত নির্ধারণ করে। একটা সাক্ষ্যের গ্রহণযোগ্যতা সাক্ষ্যের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এরকমই পার্থক্যটা একটু কঠিন আছে, আশা করি পারে। এটা কোন স্যারের প্রশ্ন নয়, কোন পরীক্ষায় আসছে। ভালো, পার্থক্যগুলো ভালো, একটু কঠিন আছে। মোটামুটি আইন জানলে আপনি লিখতে পারবেন আর কি। এই দেখছেন, তাহলে আমিও ভুল করে ফেলাইছি একটা, ওই যে সংক্ষিপ্ত তাহলে আমরা এই যে আমি আবার একটু বলি। সার্ড অফ এভিডেন্স PRB 269-এর খ। আর আরেকটা বলতেছে যে সাক্ষ্যের স্মারকলিপি, সেটা হচ্ছে PRB 274। হ্যাঁ। আর আর
মামলার সংক্ষিপ্ত সার বা ব্রিফ সেটা হচ্ছে 444, আর এফএম বা ফাইনাল মেমো সেটা হচ্ছে পিআরপি 445। এই অংশটুকু আপনারা ভালো করে নিজেরাই পড়বেন গাইড দেখে, হ্যান্ডবুক মানে মূল বই দেখে, আর আমি তো পড়াচ্ছি বা আমিও যেন পড়ি এই আর কি। আচ্ছা, পুলিশ হেফাজতে আটক কোনো আসামির স্বীকারোক্তি হতে প্রাপ্ত তথ্যের কোন অংশ কিভাবে তথ্যতার বিরুদ্ধে প্রমাণ করা যায়? এটা হচ্ছে সাক্ষ্য আইনের 25, 26, 27-তে আপনাকে অ্যান্সার করতে হবে। এটা আপনারা পারবেন, সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এরপরে স্বীকৃতি কি? একটি মামলায় কারা স্বীকৃত? স্বীকৃত হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মানে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব নির্ধারণে সহায়তা করে, তাকেই হচ্ছে আপনার স্বীকৃতি বলে। ঠিক আছে কিনা? আর স্বীকৃতি কে দিতে পারে? স্বীকৃতি দিতে পারে মামলার পক্ষগণ, মামলার পক্ষের প্রতিনিধি, তারপর হচ্ছে আপনার মানে যে মামলার স্বার্থ রয়েছে এমন ব্যক্তি, এরপর হচ্ছে আম মোক্তারনামা এবং মামলা থেকে অধিকার পাইছে এমন ব্যক্তি। রিটে ধারা দেবেন 491, ইনজাংশনে ধারা দেবেন 132, 133, আর 143, 142, 144, 145, এগুলো হচ্ছে ইনজাংশনের ধারা। কোন আইনের? সবই সিআরপিসি। আচ্ছা, তাহলে কোন কোন ব্যক্তি স্বীকৃতি দিতে পারে বুঝতে পারছেন? এটা 7 118 দ্বারা ওই সকল ব্যক্তির কথা লাগবে না। আমি কিন্তু আবার বলি, মামলার পক্ষগণ, পক্ষগণের প্রতিনিধি, মামলার যার স্বার্থ রয়েছে, আম মোক্তারনামা, মামলার যে অধিকার লাভ করছে, এই সকল ব্যক্তি স্বীকৃতি দেবে। স্বীকৃতি আর সাক্ষ্যের মধ্যে পার্থক্য কি? স্বীকৃতি এবং সাক্ষ্যের মধ্যে পার্থক্য নিম্নরূপ। স্বীকৃতি হচ্ছে কোনো মৌখিক বা লিখিত বিবৃতি যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে কোনো সিদ্ধান্তের সূচনা করে। সাক্ষ্য কি? সাক্ষ্যটা হচ্ছে কোনো মৌখিক বিবৃতি বা কোনো বস্তু বা কোনো দলিল যা আদালতের কোনো বিচার্য বিষয় উপস্থাপন করার জন্য মানে হাজির করা হয়। হ্যাঁ। স্বীকৃতি হচ্ছে আপনার ইয়া বা 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 যে কোনো ব্যক্তি প্রদান করতে পারে। সাক্ষ্য ঘটনা সম্পর্কে অবগত আছে শুধুমাত্র এমন ব্যক্তি দিতে পারে, অন্য ব্যক্তি দিলে সেটা গ্রহণযোগ্য না। আর স্বীকৃতি সম্পর্কে আলোচনা করছে 17 থেকে 23, সাক্ষ্য সম্পর্কে আলোচনা করছে সাক্ষ্য আইনের আপনার 3 ধারায়। স্বীকৃতির আছে আপনার এই 2 প্রকার, একটা আছে মৌখিক, একটা আছে লিখিত। স্বীকারোক্তি 3 প্রকার, মৌখিক, লিখিত এবং সাক্ষ্য 3 প্রকার। মানে মৌখিক, লিখিত এবং আছে ডিজিটাল। এবারে লিখবেন হচ্ছে আপনার আহ, স্বীকৃতি স্বীকৃতি দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় ক্ষেত্রে প্রাসঙ্গিক। সাক্ষ্য আপনার উভয় মামলার ক্ষেত্রেই বেসিক্যালি আছে প্রাসঙ্গিক হিসেবেই গণ্য হবে। এটা তো পার্থক্য হল না, এটা বকবাজি হয়ে গেল। পার্থক্য মানে কি একটার সাথে একটা অমিল থাকতে হবে নাকি? এটা পার্থক্য হয় না। আর একটা পার্থক্য কি দেয়া যায়? মনে করেন দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি গ্রহণযোগ্য না, ঠিক আছে কিনা? তবে সাক্ষ্য আইনের 3 ধারা মোতাবেক দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি বা মাধ্যমিক সাক্ষ্য দিলেও সেটা আদালতে মানে গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 3 ধারা এ কথা আপনাকে বলতেছে। আরো পার্থক্য দেয়া যায়, যেমন স্বীকৃতি শব্দ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আপনার অ্যাডমিশন, সাক্ষ্য শব্দ ইংরেজি শব্দ হচ্ছে আপনার এভিডেন্স। হয়েছে না? কতগুলো পার্থক্য বললাম। মানে আপনি মোটামুটি একটু আইন জানলে আপনি অনেকগুলো পার্থক্য নিজেই বানাই ফেলতে পারবেন। পারবেন না ভাই? পারবেন? কথা কয় না, পারবেন? আচ্ছা, এরপরে স্ত্রী স্ত্রী স্ত্রীকে হত্যার অভিযোগে কবির গ্রেপ্তার হওয়া ঘটনাস্থলে নিকটবর্তী জঙ্গল হইতে একটি রক্তমাখা কোঠার বাহির করিয়া পুলিশকে দেয় এবং স্বীকারোক্তি করে, এই সেই রক্তমাখা কোড়াল, আমি যার সাহায্যে আমি আমার স্ত্রীকে হত্যা করছি। দবিরের ওই স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য এবং প্রাসঙ্গিক? দবিরের এই স্বীকারোক্তি আদালতে 25 ধারায় অপ্রাসঙ্গিক। 26 ধারায় বলতেছে উক্ত স্বীকারোক্তি দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, এটা আদালতে অপ্রাসঙ্গিক। এরপরে আপনাকে বলতেছে যে উক্ত স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি আলামত উদ্ধার হয়নি, এজন্য 27 ধারায় এটা অপ্রাসঙ্গিক। তবে আলামত যদি উদ্ধার হতো তাহলে এই ধরনের রক্তমাখা কোরাল এই আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হিসেবেই গ্রহণযোগ্য হতো। আচ্ছা, স্বীকারোক্তি কি? এটা আপনারা পারবেন। ভয়ভীতি প্রলোভন উদ্দেশ্যে স্বীকারোক্তি, এটা অপ্রাসঙ্গিক পারবেন। পুলিশের নিকট স্বীকারোক্তি আইনগত ফলাফল, এই আইনগত ফলাফল যখন আসবে তখন দুটো পার্টি লিখতে হবে, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক, দুটো পার্টি আপনাকে লিখতে হবে। আচ্ছা, সাক্ষ্য আইনের এই আজকে আমরা প্রায় 50টা প্রশ্ন রাখাল চন্দ্র স্যারের গাইড থেকে আমরা দেখে নিলাম। আশা করি ভালো লাগলো। এখন আমি সাক্ষ্য আইনের কিছু নসিহত করব যে প্রশ্নটা আপনি ধরবেন কিভাবে। সবাই কি রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আবার ডিউটি আছে, ডিউটি যা লাগবে। আচ্ছা, প্রশ্ন আপনি ধরবেন হচ্ছে এই সাক্ষ্য আইনের বেসিক্যালি যে কোনো সংজ্ঞা, মানে আপনি বুঝতেছেন না যে কোন সংজ্ঞা আছে, এটা সাক্ষ্য আইনের 3 ধারা দিয়ে অ্যান্সার করবেন। আর যেমন সাক্ষ্য, সাক্ষী, তারপর আছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, শুধু বিষয়, ফ্যাক্ট, তারপর প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, হ্যাঁ, তারপরে প্রত্যায়িত দলিল, প্রত্যয়নকারী সার্টিফিকেট, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ,
ডিজিটাল রেকর্ড, ফরেনসিক সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য, যত পৃথিবীর সব সাক্ষ্য সাক্ষ্য আইনের 3 ধারা। ক্লিয়ার? সাক্ষ্য আইনে যদি প্রাসঙ্গিকতা চাই, প্রাসঙ্গিকতা, যে এটার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো, প্রাসঙ্গিকতা চাইলেই সাক্ষ্য আইনের 52 থেকে 55 মাঝে আপনাকে অ্যান্সার খুঁজতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তবে যে কোনো একটা ঘটনার প্রাসঙ্গিকতা যদি জানতে চায়, সাক্ষ্য আইনের আপনার ওই যে 6, 7, 8, 9, 10 এই ধারাগুলোকে প্রায়োরিটি দিয়েই আপনাকে লিখতে হবে। ক্লিয়ার? আর সাক্ষ্য আইনের 5 ধারায় আপনাকে বলতেছে দুটো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য, এছাড়া অন্য কোনো বিষয় সাক্ষ্য দেওয়া যাবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন বিষয়েও আদালতে সাক্ষ্য দেওয়া যাবে। এটা সাক্ষ্য আইনের 100 কয় ধারায় বলতেছে? কথা কয় না, কয় ধারায় বলতেছে? 156 ধারায় কিন্তু আপনাকে বলতেছে যে প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন বিষয়ে কিন্তু আদালতে সাক্ষ্য দেওয়া যাবে, 156 ধারা। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে আহ, স্বীকৃতি স্বীকার মানে স্বীকৃতি সম্পর্কে প্রশ্ন পেঁচাইছে কিন্তু আপনি বুঝতেছেন না, তখন 17 থেকে 23-এর মাঝে অ্যান্সার, বিশেষ করে 17 থেকে 23-এর মাঝে ওই 21 ধারাটা বেশি গুরুত্বপূর্ণ। নর্মাল সেন্স বা নিয়ম হচ্ছে স্বীকৃতিদাতার বিপক্ষে হলে এটা আদালতে প্রাসঙ্গিক। তবে তবে ক্ষেত্র বিশেষ 3টি ক্ষেত্রে স্বীকৃতিদাতার পক্ষে হলেও আদালতে প্রাসঙ্গিক। একটা হলো মৃত্যুকালীন জবানবন্দির ক্ষেত্রে, আর একটা হচ্ছে এমন অবস্থায় স্বীকৃতি দেয় যে অবস্থায় মানুষ মিথ্যে কথা বলতে পারে না, আর একটা হচ্ছে যে যে মানে স্বীকৃতি যদি মানে এমন অবস্থায় দিছিল যেটা মামলার বিচার কার্যে প্রাসঙ্গিক না, কিন্তু ওই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হিসেবেই আপনার গণ্য হয়ে যাবে। যেমন আমার বিরুদ্ধে যদি এখন মনে করো ঢাকাতে একটা মামলা হয়, আমি যে এই মুহূর্তে তোমাদেরকে বসে ক্লাস করাচ্ছি, এটা কিন্তু আদালতে আমি উপস্থাপন করতে পারবো যে এই সময় আমি এখানে ক্লাসে ছিলাম। ঠিক আছে কিনা? স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক না হয় অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হলে সেটাও আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এটা হলো সাক্ষ্য আইনের 23-এর 3 নম্বর উদাহরণ, যেটা ওই যে হারুনের নামে ঢাকায় মামলা হয়েছে। হারুন খুলনায় তার হাতের লেখা একটি ডাক টিকিট মানে চিঠি ডাক টিকিট সহকারে আদালত উপস্থাপন করলো। তাই এ ধরনের বিবৃতির বা স্বীকৃতির গ্রহণযোগ্যতা কি? তখন এটা হচ্ছে সাক্ষ্য আইনের এই 21 ধারাতেই মূলত অ্যান্সার, এবং তার এই অজুহাত সাক্ষ্য আইনের 11 ধারা মোতাবেকও আদালতে প্রাসঙ্গিক। এটা কিন্তু 22 সালে মনে হয় পরীক্ষা একবার আসছিল, তাই না? আচ্ছা, এরপরে যদি প্রশ্ন আসে স্বীকারোক্তি, তখন 24 থেকে 30-এর মাঝে অ্যান্সার খুঁজবেন, এর বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে? যদি প্রশ্ন আসে বিশেষজ্ঞের অভিমত, তখন 45 থেকে 51 এর মাঝেই আপনাকে অ্যান্সার করতে হবে। এবং বিশেষ করে 45-এর কোয়াতে বিশেষজ্ঞের অভিমত আদালতে দিতে গেলে দুটি বিষয় আপনাকে ফলো করতে হবে: আদালতের অনুমতি নিতে হবে এবং বিশেষজ্ঞের মতামতের কপি আপনার বাদী বিবাদী উভয় পক্ষকে দিয়ে কথা কথি হবে। আর 47-এ হস্তাক্ষর সম্পর্কে মতামত, আর 47-এর কোয়াতে এটা হচ্ছে আপনার ওই যে প্রত্যায়িত আহ, হস্তলিপি সম্পর্কে হচ্ছে আপনার মানে মতামত। হস্তলিপির কথা যখনই আপনার পরীক্ষায় আসবে, এই 47, 67, 73 এই 3টে ধারা আপনাকে থাকতেই হবে, 47, 67, 73। ঠিক আছে? এরপরে যখন আপনার চরিত্র নিয়ে প্রশ্ন আসবে, তখন 52 থেকে 55-এর মাঝে আপনাকে অ্যান্সার করতে হবে। আর আসামির চরিত্র কথা যখন উল্লেখ করবে, সাক্ষ্য আইনের 8 ধারাটা আপনাকে থাকতে হবে। মৌখিক স্বাক্ষর গ্রহণযোগ্যতা 59, 60 এবং 61, 62, 63 এগুলো হচ্ছে দলিলি সাক্ষ্য, এগুলো তো পারেন, এগুলো বলে লাভ নাই। 65 ধারা আছে মাধ্যমিক সাক্ষ্য কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়। 66 ধারা আছে দলিল উপস্থাপন করার জন্য কখন নোটিশ দিতে আদালত বাধ্য না বা সমন দিতে বাধ্য না, 66 ধারা। আর 67 ধারা আছে হস্তাক্ষর মানে এই মানে ওই ব্যক্তিকে হাজির করে তার লেখা লিখে মানে লেখাই এটা আদালত হস্তাক্ষর প্রমাণ করা যাবে। এটা হলো 67। আর 67-র 73-এর কোয়াতে যেটা আপনাকে বলতে ডিজিটাল হস্তাক্ষর সম্পর্কে আদালত মানে কিভাবে সিদ্ধান্তে উপনীত হবে। আর 65-র খ, এটা হচ্ছে ডিজিটাল রেকর্ডের সাক্ষ্যগত মূল্য বা গ্রহণযোগ্যতা। 65-র খটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আপনারা জানেন, যেটা অনলাইন জিডি, যেটা এটা 4টি শর্ত আছে, ওখানে 4টি শর্ত আপনাদেরকে পড়াইছি। আর পড়াইছি নাকি পড়াই নেই? আচ্ছা বলি, একটা হচ্ছে যে মনে করো যে শ্রীপুর থানায় একটা জিডি হয়েছে, এই জিডির গ্রহণযোগ্যতা কখন কিভাবে হবে? এখানে 1 নম্বরে বলতেছে যে শ্রীপুর থানায় যখন জিডিটা হয়েছিল, এই জিডিটা হচ্ছে এই সময় কম্পিউটারটা সচল ছিল। 2 নম্বর হচ্ছে এই সময় কম্পিউটারের দায়িত্বে কোনো একজন ছিল। 3 নম্বর আছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যথাযথভাবে এই কম্পিউটারটা এই জিডিটা মানে সংরক্ষণ করছিল বা লিপিবদ্ধ করছিল। আর 4 নম্বর আছে উক্ত জিডিটা সঠিক সময়ে সঠিক ব্যক্তি দ্বারা লেখা হয়েছিল। ঠিক আছে? এই 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 4টি শর্তে অনলাইন জিডির গ্রহণযোগ্যতা। মনে করো
ঘটনা আসছে শ্রীপুর, মাগুরা শ্রীপুরের, তুমি জিডি উপস্থাপন করছো কুড়িগ্রামের, এটা কাম হবে? এই অনলাইন জিডির কিন্তু গ্রহণযোগ্যতা নাই। অর্থাৎ যে জায়গার ঘটনা সেই জায়গার জিডি উপস্থাপন করতে হবে, বা যে বিষয়ে জিডি হচ্ছে সেই জিডিটাই আপনাকে হচ্ছে। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন আসে যে ওই যে সরকারি দলিল বেসরকারি দলিল 74 75, আর একটা প্রশ্ন মনে রাখবা যে ওই যে 79 79 থেকে 90 কয়, এখানে আছে বিভিন্ন দলিল সম্পর্কে আদালতের অনুমান কি। যেমন 79-তে বলতেছে প্রত্যায়িত দলিল সম্পর্কে আদালতের অনুমান সঠিক। 80 ধারায় বলতেছে বিশুদ্ধ দলিল সম্পর্কে আদালত অনুমান করতে পারবে। 81 ধারায় কি বলছে? 81 ধারায় আপনাকে বলতেছে যে আপনার এই ইসের 81 ধারায় কি বলতে ভুলে গেছি। আমার এই যে আমি এই যে মানে দেখি আজকে রাতে বা আমি ই করবো, এই যে সাক্ষ্য আইনের 79 থেকে 90 ধারাটা আমি ফলো করে পড়াবো। হ্যাঁ, ওখান থেকে প্রশ্ন যদি চলে আসে তখন ইজ্জত শেষ হয়ে যাবে না। অদ্যাবধি কিন্তু জীবনে কোনদিন আসে নাই, মানে আসতে কত সময় বুঝেন নাই। 79 থেকে আপনার এই এই ধারাগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, 81 ধারা আছে পার্লামেন্ট এগুলো বাতিল করে দিয়েছে। 81 কথা আছে ডিজিটাল আকারে গেজেট সম্পর্কে অনুমান, এই গেজেট মেজেট হলে এগুলো আদালতে প্রাসঙ্গিক। 82-তে ইংল্যান্ডে যে সমস্ত দলিল সিল আছে এগুলো মানে স্বাক্ষর ব্যতীত এটা আদালতে গ্রহণযোগ্য, এটা অনুমান করতে পারবে। 83-তে সরকারি কর্তৃক প্রণীত নকশা এটা আদালতে প্রাসঙ্গিক। আর 84-তে আদালতের রায়ের সিদ্ধান্ত এটা আদালতে প্রাসঙ্গিক। 85-তে আমোক্তারনামা আদালতে মানে অনুমান করতে পারবে। 85-তে কতে ডিজিটাল চুক্তির অনুমান এটা আদালত অনুমান করবে। 85 খাতে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল স্বাক্ষরের অনুমান আদালত অনুমান করবে। আর 85 গতে বলে ডিজিটাল সার্টিফিকেট সম্পর্কে অনুমান করবে। আর 86-তে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্রের জাবেদা নকল অনুমান করবে। আর 88-তে তার বার্তা অনুমান, 88 পদে ডিজিটাল মাধ্যমে যোগাযোগের অনুমান। আর 89-তে যে দলিল উপস্থাপন করা হয়নি সেই দলিল সম্পর্কে অনুমান। আর 89 কতে হচ্ছে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য মানে তুলনা, এটা হচ্ছে 73-এর খ। হ্যাঁ, আর ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য সম্পর্কে অনুমান এটা হচ্ছে 89-এর ক। আর 90-তে 30 বছরের পুরাতন দলিল, 90 কতে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। এগুলো আমি পড়াবানি, আবার ভালো করে পড়লে এটা মন থাকবে না, সমস্যা নাই। অনেক বেজে গেছে তাই না? আর আল্লাহ। আচ্ছা, এরপরে এরপরে সাক্ষ্য আইনের প্রশ্ন, যখন প্রমাণের প্রশ্ন আসবে তখন 101 থেকে 114 মাঝে অ্যান্সার খুঁজবেন। যখন সাক্ষ্য আইনের ওই যে বিভিন্ন সাক্ষীর গ্রহণযোগ্যতা, তখন 118 থেকে 131 মাঝে মাঝে অ্যান্সার খুঁজতে হবে, ঠিক আছে। যখন ওই যে জবানবন্দি পুনর্জবানবন্দি 37 138, ইঙ্গিতবাহী প্রশ্ন 141 42 43। আর সাক্ষ্য আইনে মানে সাক্ষীকে জেরা, তখন সাক্ষ্য আইনের 140 146 149, হ্যাঁ, 154, এই সকল সাক্ষীকে সাক্ষী জেরার কথা বলছে। আর সাক্ষ্য আইনে উকিল বা কোন প্রশ্ন করা যাবে কি যাবে না, এটা সাক্ষ্য আইনের 149 থেকে 153 পর্যন্ত আপনাকে অ্যান্সার প্রশ্ন করছে। আর স্মৃতি পুনর্জীবিতকরণের প্রশ্ন আসলে 159 থেকে 161-র মাঝে আপনাকে অ্যান্সার খুঁজতে হবে, ঠিক আছে। এই হলো সাক্ষ্য আইনের আদ্যপান্ত নিয়ম আলোচনা। এখন আর কথা বলবো না, ইসে যাবো। আর দেখি আমি 10টা 11টার দিকে আবার লিঙ্ক দেবো, যারা ফ্রি থাকবেন আমরা মাইনর অ্যাক্টের বিষয়গুলো রিভিশন দেবো, যদি পারেন হাজির থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে খাওয়া দাওয়া কম করতে, খাওয়া দাওয়া বেশি করে করতে হবে, ফলমূল খাবেন, আর কারোর সাথে কথাবার্তা বলবেন না, চুপচাপ থাকবেন, প্রচুর পড়াশোনা করবেন। ধন্যবাদ।